আমার ঘরের জানলা দিয়ে মসজিদটা স্পষ্ট দেখা যায়। অনেক পুরনো মসজিদ। লোকমুখে শোনা যায় এই মসজিদটি প্রায় 400 বছর আগে নির্মিত, যদিও পরে এটার বেশ কিছু কাঠামো সংস্কার করা হয়েছে। প্রতিদিন কত শত মানুষ নামাজ পড়তে আসে এখানে। শুধু মানুষ না, কখনো কখনো অন্য জগতের বাসিন্দাদেরও দেখতে পাই নামাজ আদায় করতে। আগে ভয় পেলেও এখন অভ্যস্ত হয়ে গিয়েছি। তারা যখন নামাজ পড়তে আসে তখন অদ্ভুত মনোরম এক ঘ্রাণ ছড়িয়ে পড়ে চারপাশে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন এপিসোডে। আজকের এই ঘটনাটি পাঠিয়েছেন গালিপাবরার। তাহলে চলে যাচ্ছি মূল ঘটনাতে। তার আগে সবার কাছে অনুরোধ থাকবে, যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং লেখকের ফেসবুক পেজ ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই লাইক দিয়ে ফলো করে দিবেন। আমার ঘরের জানলা দিয়ে মসজিদটা স্পষ্ট দেখা যায়। অনেক পুরনো মসজিদ। লোকমুখে শোনা যায় এই মসজিদটি প্রায় 400 বছর আগে নির্মিত, যদিও পরে এটার বেশ কিছু কাঠামো সংস্কার করা হয়েছে। প্রতিদিন কত শত মানুষ নামাজ পড়তে আসে এখানে। শুধু মানুষ না, কখনো কখনো অন্য জগতের বাসিন্দাদেরও দেখতে পাই নামাজ আদায় করতে। আগে ভয় পেলেও এখন অভ্যস্ত হয়ে গিয়েছি। তারা যখন নামাজ পড়তে আসে তখন অদ্ভুত মনোরম এক ঘ্রাণ ছড়িয়ে পড়ে চারপাশে। আমার ছোট অগোছালো রুমটাও ঘ্রাণে পরিপূর্ণ হয়ে যায়। আমিও কখনো তাদেরকে বিরক্ত করিনি, তারাও আমাকে ভয় দেখায়নি। তবে একদিন কৌতূহলবশত ফোনে ভিডিও করার শখ জাগলো মনে। এই শখটাই যে আমার কাল হয়ে দাঁড়াবে কখনো ভাবতে পারিনি। এই ধরনের আমি বাজার থেকে একটা কোঠার কিনে আনলাম গাছ কাটার জন্য। কিন্তু শখ জাগলো গাছ কাটার আগে একবার নিজের পায়ে মেরে দেখি কোঠারে ধার আছে কিনা। আমার ব্যাপারটাও কিছুটা এরকম। রাত তখন 1:30। আমি মোবাইল হাতে নিয়ে জানালার ধারে বসে আছি তাদের আসার অপেক্ষায়। মসজিদের বাইরের ল্যাম্পপোস্টের আলোতে সবসময় আলোকিত থাকে। বড় বড় কপাট, বিহখোলা জানলা দিয়ে সম্পূর্ণ মসজিদের ভেতরটা দেখা যায় আমার রুম থেকে। বাইরের ল্যাম্পপোস্টের আলোয় ছোট ছোট পোকাগুলো ঝিরিঝিরি করছে, কিন্তু এখনও তারা আসছে না কেন? প্রতিদিন তো এই সময় আসে। হঠাৎ ল্যাম্পপোস্টের আলোটা ফ্লিকার করতে লাগলো। চিকচিল আওয়াজ করে একসময় পুরোপুরি বন্ধ হয়ে গেল। আমি বুঝতে পারলাম তাদের আগমন ঘটেছে। জানালার পর্দাটা হালকা টেনে দিয়ে আমি নিজেকে আড়াল করে নিলাম। কেমন যেন ভয় ভয় লাগছে আজ। এক মনে বলছে শখের গল্লি মারি, এসব বাদ বিপদ ডেকে আনবো পরে। আরেক মনে বলছে কিচ্ছু হবে না, শখ পূরণে এইটুকু রিস্ক নিয়েই যায়। এই থেকে বোঝা যায় আমাদের মাঝে দুইটা সত্তা বসবাস করে। একজন আমাদের ভালো চায়, আরেকজন লোভ দেখিয়ে ভালোটা ঢেকে দেয়। আমি ফোনের ক্যামেরা অন করে পর্দা হালকা ফাঁকা করে বাইরে তাকালাম। দেখলাম মসজিদের লোহার দরজাটা হালকা শব্দ করে আপনা আপনি খুলে গেল। এর সাথে চাঁদের আলোতে দৃশ্যমান হলো কয়েকজন সাদা আলখেল্লা পরিহিত অবয়ব। স্বাভাবিকের চেয়ে লম্বা এবং তাদের মুখ দেখা যাচ্ছিল না। শরীর থেকে নূর ছড়াচ্ছিল, তবে আজকে একজন নারী অবয়বও দেখা যাচ্ছে। আমি একবার ঢোক গিলে কাঁপা কাঁপা হাতে মোবাইলটা ওঠালাম ভিডিও করার জন্য। তখনই নারী অবয়বটা আমার দিকে ঘুরে তাকালো। আমি চমকে গিয়ে সাথে সাথে পেছনের দিকে উল্টে পড়ে গেলাম। কোমরে ব্যথা পেয়ে কোকড়াতে কোকড়াতে উঠে আস্তে আস্তে উকি মেরে আবার জানলা দিয়ে তাকালাম সেদিকে। ল্যাম্পপোস্টের আলো জ্বলে আছে, অবয়বগুলো নেই সেখানে। তার মানে তারা চলে গিয়েছে। হয়তো আমি তাদের বিরক্ত করে ফেলেছি। তারা আবার আমার কোনো ক্ষতি করবে না তো? এসব ভেবে ভয় পাচ্ছিলাম। ঠিক তখনই দরজায় ঠক ঠক শব্দ। আমি চমকে গিয়ে বুকে থুতু দিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম দরজার দিকে। এত রাতে দরজায় কড়া নাড়িকে ভাবতে ভাবতে আবার ঠকঠক আওয়াজ। আমি শুকনো গলায় ধীর কণ্ঠে জিজ্ঞাসা করলাম, কে কে এত রাতে দরজা পিটায়? ওপাশ থেকে ভেসে আসলো, আমি আমি তোমার বাড়িওয়ালা চাচা। বাড়িওয়ালা চাচার কণ্ঠ শুনে দেহে যেন প্রাণ ফিরে পেলাম। তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দিতে দেখলাম চাচা দরজা থেকে কিছুটা দূরে একটা বাটি হাতে দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞাসা করলাম, চাচা এত রাতে আপনি? ভাড়া তো দিয়ে দিয়েছে এই মাসের। বাড়িওয়ালা চাচা আমার প্রশ্নের জবাব না দিয়ে হাতে থাকা বাটিটা আমার দিকে এগিয়ে দিয়ে গম্ভীর গলায় বলল, তোমার চাচি ফিন্নি রান্না করেছিল আজ, ভাবলাম তোমাকেও দিয়ে যাই। আমি চাচার হাত থেকে বাটিটা নিয়ে ঢাকনা খুলতেই খুব সুস্বাদু একটা ঘ্রাণ নাকে গেল। ফিন্নির ঘ্রাণেই আমি যেন মাতাল হয়ে যাব।
আমি কিছু বলতে যাব তার আগেই চাচা সিঁড়ি বেয়ে উপরে উঠে যেতে লাগলো। কিন্তু চাচার বাসা তো নিচতলায়। আমি ডাক দিলাম, চাচা উপরে কোথায় যাচ্ছেন? চাচা কোনো কথা না বলে সোজা ছাদের দিকে চলে গেল। ভাবলাম হয়তো ছাদে কিছু রাখা আছে, সেটা নিতেই গিয়েছে। আমি আর মাথা না ঘামিয়ে ফিন্নির বাটি নিয়ে রুমে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। বাটিটা টেবিলে রেখে আবার এগিয়ে গেলাম জানলার দিকে। দেখলাম সব স্বাভাবিক সেখানে। নিজের কাছে খারাপ লাগছে আমার জন্য তারা বিরক্ত হয়েছে। নামাজ না পড়েই চলে গিয়েছে। হঠাৎ একটা মেয়েলি হাসির শব্দ কানে এলো। চাপা স্বরে কোনো মেয়ে খিলখিল করে হাসছে। আমি কান খাড়া করে বোঝার চেষ্টা করলাম শব্দটা কোথা থেকে আসছে। আরে শব্দটা তো ছাদ থেকে শোনা যাচ্ছে, কিন্তু ছাদে এত রাতে মেয়ে বসবে কোথা থেকে? মাত্রই তো চাচার ছাদে গেল। তার মানে কি চাচার কোনো সেটিং আছে নাকি? এই বয়সে প্রেম করে চাচা? জি, এসব কি ভাবছি আমি? চাচা তো অনেক পরহেজগার মানুষ, আবার থাকলেও থাকতে পারে। চাচি মারা গেছে তো সেই কবেই। বেচারার কত একা থাকবে, শেষ বয়সে একজন সঙ্গী তো দরকার আছে। এসব ভাবতে ভাবতে হঠাৎ আমার টনক নড়ল। চাচার বলাই একটা কথা, তোমার চাচি ফিন্নি রান্না করেছিল আজ, ভাবলাম তোমাকেও দিয়ে যাই। আমার পুরো শরীরে শীতল স্রোত বয়ে গেল। আমি রীতিমতো কাঁপতে শুরু করলাম। চাচি তো মারা গেছে, তাহলে ফিন্নি রান্না করেছে মানে? চাচা কি বলে গেল এটা? আমি ভয়ে ভয়ে টেবিলে রাখা বাটিটার দিকে তাকালাম। সেটা এখনও সেখানে রাখা। আমি ধীর পায়ে টেবিলের দিকে এগিয়ে গেলাম। কাপা কাপা হাতে বাটির ঢাকনাটা হালকা উঠাতেই খুব বিশ্রী একটা গন্ধ নাকে এসে লাগলো। আমি নাক কুচকে ঢাকনাটা পুরো সরাতেই চোখ বড় করে যা দেখলাম, তাতে গদগদ করে সেখানে বমি করে দিলাম। বাটিতে মরা একটা ইঁদুর, তার পচা শরীর থেকে সাদা সাদা পোকা বের হচ্ছে। ভ্যাপসা গন্ধে পুরো ঘর ছেড়ে গিয়েছে। আমি বমি করে হাঁপাতে হাঁপাতে তাড়াতাড়ি বাটিটা নিয়ে জানালা দিয়ে ছুঁড়ে বাইরে ফেলে দিলাম। তখনই ধাপ করে জানালায় আবির্ভাব হলো এক ভয়ানক চেহারার। আমি চিৎকার করে পিছিয়ে যাব এমন সময় একটা অদৃশ্য হাত আমার গলা চেপে ধরল, খুব শক্ত করে। লোহার মতো হাতের চাপ আমার গলা যেন শরীর থেকে আলাদা করে দিতে চাইছে। আমি চাইলেও মুখ দিয়ে কোনো শব্দ করতে পারছিলাম না, শুধু গঙ্গানির আওয়াজ করছিলাম আর ওই হাত থেকে বাঁচার বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। আমি নিজেকে মৃত্যুকে সামনে দেখছিলাম। এটাই বোধহয় আমার শেষ রাত্রি। চোখগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে, নিঃশ্বাস ফুরিয়ে যাচ্ছে। আমি নিস্তেজ হয়ে শেষবারের মতো পাশে তাকিয়ে দেয়ালে টাঙানো মায়ের ফ্রেম বাঁধানো ছবিটার দিকে তাকালাম অসহায় দৃষ্টিতে। আমার দৃষ্টি অনুসরণ করে ভয়ানক চেহারার সেও মায়ের ছবির দিকে তাকালো গড়গড় শব্দ করে। হঠাৎ অনুভব করলাম আমার গলা থেকে চাপ কমে যাচ্ছে, আমার শ্বাস প্রশ্বাস চলা শুরু হচ্ছে। ভয়ানক চেহারার অবয়বটা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। আমি ধাপ করে নিচে পড়ে গেলাম এবং জ্ঞান হারালাম। এতক্ষণ কথাগুলো বলছিল জিদান নামের একটা ছেলে, তার পাশে বসে একমাত্র বন্ধু সৌম্য দাস। জিদান কাল রাতে অজ্ঞান হওয়ার আগে যা যা ঘটেছিল সবকিছু সৌম্যকে বলল। সবকিছু শুনে সৌম্য একটু ভাবুক ভঙ্গিতে গালে হাত দিয়ে বলল, সব কথা বাদ, কাল রাতে তুই আমাকে ছাড়াই শুকনা পাতা খাইলি, একবার কল করে ডাকতে তো পারতি। জিদান চোখ বড় বড় করে বলল, মানে তোর মনে হয় আমি এতক্ষণ তোর কাছে সব চাপা মারছি? সৌম্য বলল, আমি কখন বললাম তুই চাপা মারছিস? শুকনা পাতা না খেলে এমন গাঁজাখড়ি গল্প কেউ বলে নাকি? খাইবি যেহেতু কমাই খা। এমন খাওয়া খেয়েছিস যে বমি করে সব ল্যাপটে ফেলেছিস ফ্লোরে, আবার গল্প বানাচ্ছিস। জিদান এক লাফে শোয়া থেকে উঠে সৌম্যকে ধমক দিয়ে বলে, তুই আসলে একটা পাক্কা বিট, যা বেরো যা আমার বাসা থেকে এখনই। সৌম্য ভুরুকুচকে বলল, নেশা এখনো কাটেনি তোর? এটা তোর বাসা না, এটা হাসপাতাল। আজ 2 দিন পর তোর জ্ঞান ফিরেছে। মনে হয় শুকনার বদলে কাঁচা খেয়েছিল একবার। জিদান অবাক হয়ে চারপাশে তাকিয়ে দেখল সত্যি সত্যি সে হাসপাতালের বেডে। তার মানে 2 দিন জ্ঞান ছিল না। কিন্তু আমার তো মনে হলো গতকাল রাতেই ওসব ঘটনা ঘটে গেল। জিদানকে চিন্তিত দেখে সৌম্য বলল, চিন্তা করিস না, আমি ডাক্তারের সাথে কথা বলে এসেছি, তোকে ডিসচার্জ করে দিবে হয়তো। জিদান কিছু বলল না। সবকিছু কেমন উল্টো পাল্টা মনে হচ্ছে। ওই রাতের পর 2 দিন কিভাবে কেটে গেল, আমি তাদের নামাজে বেঘাত ঘটিয়েছিলাম বলেই কি আমার সাথে ওসব ঘটল? এটা কি এখনই শেষ নাকি আরও কিছু অপেক্ষা করছে আমার জন্য? জিদানকে চুপ থাকতে দেখে সৌম্য বলল,
আমি এমনিতে আছি অন্য এক প্যারায়, তার উপর আবার তুই হাসপাতালে আছিস শুনে ওটা বাদ দিয়ে ছুটে এলাম। জিদান বলল, তুই আবার কিসের প্যারায় আছিস, কি হয়েছে? সৌম্য বলল, জীবনে যা হয় তাই হয়েছে রে বন্ধু। জিদান অবাক হওয়ার ভান করে জিজ্ঞাসা করল, মুসলমানি? সৌম্য ভ্যাবাচাকা খেয়ে বলল, ধুর, কিসের ভেতর কি, তোকে না বলেছে আমি হিন্দু হলেও মুসলমানি করিয়ে নিয়েছি ছোটবেলায়। জিদান বলল, তাহলে কি হয়েছে, কিসের প্যারা? সৌম্য বলল, নন্দিকাতে তো চিনিস। জিদান বলল, কোন নন্দিতা? সৌম্য বলল, আরে ওই যে 2014 HSC ব্যাচের নন্দিতা, যারটা দেখতে গিয়ে তুই পরীক্ষার হলে স্যারের ঝাড়ি খেয়েছিলি। জিদান বলল, খাতা দেখতে গিয়ে বল, নাহলে পাবলিক ভাববে আমি অন্য কিছু দেখতে গিয়েছিলাম। আর হ্যাঁ, মনে পড়েছে নন্দিতার কথা, কি হয়েছে তার? সৌম্য একটু লাজুক হাসি দিয়ে কিছু বলতে যাবে তার আগেই জিদান বলল, নন্দিতারে আমি কিভাবে ভুলে গেলাম, সেদিন তো তুই পরীক্ষা শেষ করে আগেই চলে গেলি বাসায় জরুরি কাজ আছে বলে। তারপর কি হয়েছিল জানিস? সৌম্য কৌতূহল নিয়ে বলল, কি হয়েছিল? জিদান বলল, স্যারের ঝাড়ি রাগ তখন আমার মাথায় কিলবিল করছিল, তাই দোকান থেকে সিগারেট কিনে সোজা চলে গেলাম পুরাতন ক্যান্টিনে। ওইখানে কেউ থাকবে না ওই সময়, সেটা শিওর ছিলাম, কিন্তু সেখানে যেতেই ঠাডার শব্দে আমি চমকে গেলাম। সৌম্য বলল, কিন্তু আমার যতদূর মনে পড়ে সেদিন বৃষ্টি বাদল কিছু হয়নি, তাহলে ঠাডার শব্দ কই পাইলি? জিদান বলল, আমিও সেটাই ভাবছিলাম, বাইরে তো ঝকঝকে রোদ, তাহলে ঠাডা পড়লো কীভাবে? তারপর বুঝলাম ওটা ঠাডার শব্দ ছিল না, নন্দিতা তাই বয়ফ্রেন্ডকে কিস করছে সেই শব্দ। সৌম্য থতমত খেয়ে বলল, নন্দিতা কিস করেছে মানে? জিদান বলল, শুধু ঠাডা না বন্ধু, আমি না দেখলে ওরা সেখানে বিদ্যুৎ চমকানো শুরু করতো, তারপর বৃষ্টি হতো, প্রায় সব কিছু ইন্তজাম হয়ে গিয়েছিল, আমার উপস্থিতি টের পেয়ে ফিতা বাঁধতে বাঁধতে পালাইছে। সেদিন তো আমি দেখেছি বলে বৃষ্টি হয়নি, কিন্তু তার আগে পরে কতবার যে বৃষ্টি নামাইছিল ওরা আল্লাহ জানে। সৌম্য ফুসফুস করতে লাগলো জিদানের দিকে তাকিয়ে। জিদান বলল, কি হয়েছে, তুই এরম সাপের মতো করছিস কেন? আর হ্যাঁ, নন্দিতার সাথে কি হয়েছে তোর? সৌম্য দাঁত কটমট করে বলল, ওর সাথে আমার বিয়ের কথাবার্তা চলছে। জিদান কাশতে কাশতে বলল, তাহলে মামা তোর ভাগ্য আগে থেকেই খোলা থাকবে, এই বলে হু হু করে হাসতে লাগলো। সৌম্যর আগে গজগজ করতে করতে চলে গেল। জিদান পেছন থেকে ডাক দিয়ে বলল, বিয়ের দাওয়াত দিয়ে গেলি না? সৌম্য পেছনে তাকিয়ে রাগে বলল, দাওয়াত তোর। এই বলে সৌম্য চলে গেল। জিদান হেসে চলেছে গড়াগড়ি দিয়ে, তখন নার্স এসে অবাক হয়ে বলল, আরে আরে, আপনি তো 2 দিন হুঁশই ছিলেন না, এখন হুঁশ ফিরতে এভাবে হাসছেন? জিদান হাসি থামিয়ে বলল, আমার এমন এক সোসাইটিতে বসবাস করি যেখানে আমাদের অসুস্থতা প্রমাণ করার জন্য মন খারাপ করে রাখাও জরুরি। নার্স বলল, কথাটা খুব একটা খারাপ বলেননি, তবে ওটা সহবাস না বসবাস হবে। দৃশ্য পরিবর্তন, রাত 12:30। জিদান হাসপাতাল থেকে বের হয়ে কানে হেডফোন লাগিয়ে গান ছেড়ে পকেটে হাত দিয়ে হেঁটে চলেছে ফাঁকা রাস্তায়। হালকা কুয়াশা ধোয়ার মতো উড়ে যাচ্ছে, পাখির কিচিরমিচিরের সাথে গাছের পাতা নড়ার শব্দ হচ্ছে, দূরের কোনো গলি থেকে কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ আসছে। চাঁদনি রাতে এমন ঘুমন্ত শহরে হেঁটে বেড়ানোর অনুভূতি কোনো কিছু দিয়ে মাপা সম্ভব না। জিদানের কানে বাজছে কিছু গান। হঠাৎ জিদান লক্ষ্য করলো চারিদিকে কেমন অন্ধকার হয়ে আসছে, 4টা কালো মেঘে ঢেকে যাচ্ছে আস্তে আস্তে, ল্যাম্পপোস্টের হলদে আলোটা নিভু নিভু করছে, গাছের পাতা নড়া এবং পাখির কিচিমিচির শব্দ বন্ধ হয়ে গিয়েছে, দূর থেকে কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ আসছে না, সবকিছু যেন থমকে গিয়েছে এক মুহূর্তের জন্য। জিদান গান বন্ধ করে ফোনের ফ্ল্যাশ লাইট অন করে আশেপাশে নজর বুলালো, কিছুই চোখে পড়ল না। জিদান মনে মনে বলল, ঠিক লাগছে না কিছু, তাড়াতাড়ি এখান থেকে যেতে হবে। এই বলে যখনই পা বাড়ালো তখনই হেডফোনে একটা মেয়ের হাসির শব্দ ভেসে উঠল। এটা সেই হাসি সেদিন ছাদ থেকে শোনা গিয়েছিল। জিদান থমকে দাঁড়িয়ে গেল, শরীরের লোমগুলো খাড়া হয়ে গেল, তাড়াতাড়ি করে টান দিয়ে কান থেকে হেডফোন খুলে ফেলল। এবার সে হাসিটা ঠিক জিদানের পেছন থেকে আসছে। জিদান ভয়ে পেছনে তাকানোর সাহস পাচ্ছে না, ঠান্ডার মাঝেও ঘেমে একাকার। জিদান এবার দৌড় দেওয়ার জন্য প্রস্তুত হলো, পেছনে তাকানো যাবে না। এই ভেবে যখনই দৌড় দিবে তখন একটা মিষ্টি কণ্ঠ ভেসে এলো, তুমি আমার সাথে দৌড়ে পারবে না জিদান? জিদান কেঁপে উঠল কণ্ঠটা শুনে, ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখল ঘোর অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। জিদান কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করল, কে কে কথা বলে? হঠাৎ অন্ধকার ভেদ করে একটা রোশনি প্রতিফলিত করে একটা পরীর মতো মেয়ে বের হয়ে আসলো। তার খোলা কালো কেশগুলো স্লো মোশনে বাতাসে উঠতে লাগলো। সাদা ফ্রকটা রাস্তার সাথে লেপ্টে আছে, মুখে অদ্ভুত সুন্দর এক হাসি,
জিদান মেয়েটাকে দেখে হা করে তাকিয়ে রইল, চোখের পলক ফেলছে না একবারের জন্য। মেয়েটা কাছে এসে জিদানের চোখের সামনে চুটকি মেরে বলল, তোমাকে কেউ শেখায়নি রাতের বেলা পেছন থেকে কেউ ডাক দিলে শুধু ঘাড় না ঘুরিয়ে পুরো শরীর ঘুরিয়ে তাকাতে হয়? মোবাইলের রিংয়ের শব্দে জিদানের ঘুম ভাঙল। বালিশের পাশে হাত দিয়ে হাতিয়ে মোবাইল খুঁজে চোখ বন্ধ করে কল রিসিভ করে ঘুম ঘুম কণ্ঠে বলল, হ্যালো। অপাশ থেকে সৌম্য বলল, তুই কই? জিদান আওড়াতে আওড়াতে বলল, আমি কই হলে তুই পাঙ্গাস। সৌম্য রাগান্বিত গলায় বলল, আমার বিয়া ভেঙে এখন মজা নিতে তোস আমার সাথে? তাড়াতাড়ি বের হ বাসা থেকে, আমি গোল চত্বরে আসছি, তোকে না এক জায়গায় যাব। জিদান বলল, আমি কোথাও যেতে পারবো না, আমার অনেক কাজ আছে আজকে। সৌম্য আরও রেগে বলল, তোর আবার কিসের কাজ? সময় কাটানোর জন্য তুই পিঁপড়ার লাইন নষ্ট করে মজা নেস, তোর আবার কাজ? বাহানা না করে তাড়াতাড়ি চলে আয়। জিদান বলল, আচ্ছা সে না হয় আসলাম, কিন্তু তোর এত তাড়া কেন? কোথায় যাবে আমাকে নিয়ে? সৌম্য বলল, নন্দিতার সাথে তোর ভেস্তে গেল, ফ্যামিলি থেকে আরেকটা মেয়ে দেখা হয়েছে, আজকে তার সাথে দেখা করার কথা আমার, কিন্তু আমার একা যেতে নার্ভাস লাগছে, তাই তোকে নিয়ে যাব। জিদান বলল, মেয়ে দেখবি তুই, বিয়া করবি তুই, তাহলে আমি তোর সাথে সেখানে গিয়ে কি করব? এসব ফালতু কাজের জন্য আমাকে ফোন করেছিস, রাখ সকাল সকাল। সৌম্য বলল, রাগ করিস না, মেয়েটার সাথে তার বান্ধবী আসবে, তাই তোকে বলেছিলাম। ঠিক আছে, তুই যেহেতু যাবি না তাহলে আমি একাই যাই। জিদান এক লাফে শোয়াতে খুঁটে বলল, দিনকাল বেশ ভালো না, তোর একা যাওয়া ঠিক হবে না, আমি এখনই আসছি, রেডি হই, তুই 5 মিনিট অপেক্ষা কর, আমি 10 মিনিটের মাঝে চলে আসছি। এই বলে ফোন রেখে জিদান তাড়াতাড়ি চলে গেল ফ্রেশ হতে। টাওয়াল নিয়ে ওয়াশরুমে ঢুকে ব্রাশ করতে করতে আয়নার দিকে তাকাতেই চমকে গেল। কপালে একটা কালো রঙের অদ্ভুত মাকড়সার স্কেচ আঁকা। জিদান মুখ থেকে ব্রাশ বের করে আয়নার দিকে আরেকটু এগিয়ে গেল এবং ভালো করে লক্ষ্য করে দেখল সত্যি সত্যি একটা মাকড়সার স্কেচ পড়া। জিদান হাত দিয়ে ডলা দিল, কিন্তু সেটা উঠল না। হঠাৎ জিদানের টনক নড়ল এবং নিজেকেই নিজে বলল, আমি বাসায় আসলাম কখন? কাল রাতে মেয়েটাকে দেখার পর আমার আর কিছুই মনে নেই। দৃশ্য চলে যায় গতকাল রাতে। জিদান হা করে তাকিয়ে আছে মেয়েটার দিকে। মেয়েটা জিদানের চেহারায় আলতো করে একটা ফু দিতে জিদান যেন পুরোপুরি মেয়েটার নিয়ন্ত্রণে চলে গেল। মেয়েটা একটু হেসে বলল, হাত উঠাও। জিদান হাত উঠালো। নিজের গালে নিজে চড় দাও। জিদান ঠাস করে চড় বসিয়ে দিল নিজের গালে। এক পায়ে দাঁড়িয়ে থাকো। জিদান এক পা উঠিয়ে দাঁড়িয়ে রইল। মেয়েটা এমনটা দেখে খিলখিল করে হাসতে লাগলো। এরপর সামনের দিকে হাঁটা দিল। জিদান মন্ত্রমুগ্ধের মতো মেয়েটাকে অনুসরণ করলো। মেয়েটা সাপের মতো পা পিছিয়ে পিছিয়ে হাঁটছে। জিদান খুব স্বাভাবিকভাবে এক মনে মেয়েটাকে অনুসরণ করে এগিয়ে চলছে। কোথায় যাচ্ছে, কার সাথে যাচ্ছে জিদানের খেয়াল নেই। মেয়েটা হঠাৎ একা একাই বলতে লাগলো, জানো জিদান, তোমাকে জীবিত রাখার কোনো কারণ ছিল না আমাদের কাছে। তোমার জন্য ওই দিন রাতে আমাদের নামাজের বেঘাত ঘটেছিল। বাবার তো করার নির্দেশ ছিল তোমাকে জানে মেরে ফেলার। আমিও তোমাকে জানলা দিয়ে গলা চেপে ধরেছিলাম মেরে ফেলার জন্য, কিন্তু তুমি যখন তোমার মায়ের ছবির দিকে তাকালে তখন আমার মনে এক ধরনের মায়া কাজ করলো। ছবি দেখেছি, বুঝেছি তোমার মা আর নেই পৃথিবীতে। মা আর এই ছেলেটাকে শেষ পর্যন্ত মারতে পারিনি, ছেড়ে দিয়ে চলে গেলাম। অবশ্য বাবার কাছে বকুনি শুনেছে জন্য, তবে বাবাকে বুঝিয়ে নিয়েছি। কিন্তু বাবা একটা শর্ত দিয়েছে, সেটা পূরণ করার জন্যই তোমাকে নিয়ে যাচ্ছে এখন। জিদান তখনও মন্ত্রমুগ্ধের মতো হেঁটে চলেছে মেয়েটার পেছনে। হাঁটতে হাঁটতে সেই পুরনো মসজিদের সামনে চলে আসলো। সেখান থেকে জিদানের রুমটাও দেখা যাচ্ছে। ল্যাম্পপোস্টের আলোটা নিভু নিভু করছে। মেয়েটা মসজিদের ঠিক সামনে দাঁড়িয়ে পড়ল। জিদান মেয়েটার থেকে একটু দূরেই দাঁড়ালো এবং এক দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে রইল। মেয়েটা জিদানের কাছে এসে একটু হেসে বলল, এভাবে তাকিয়ে থাকবে জানলে কপালে কালো টিপ পরে আসতাম। নজর, তবে তোমার চাহনিটা আমার ভালো লেগেছে। চোখ দুটো সুন্দর তোমার, তবে একটু যত্নের অভাব আছে। চিন্তা করো না, আমি চলে এসেছি তোমার জীবনে। এমন করে গুছিয়ে দিব তোমাকে যেমন করে গুছালে আর কখনো অগোছালো হওয়ার ভয় থাকবে না। ঠিক তখনই নিবু নিবু করতে থাকা ল্যাম্পপোস্টটা ধাপ করে বন্ধ হয়ে গেল। চারিদিক অন্ধকারে ছেয়ে গেল। জিদানের পেছনের অন্ধকার ভেদ করে সাদা আলখেল্লা পরিহিত কয়েকটা ছায়ামূর্তির আগমন ঘটল সেখানে। মেয়েটা মাথা নিচু করে হাত সামনে বেঁধে দাঁড়িয়ে বলল, আসসালামু আলাইকুম আব্বাজান। ছায়ামূর্তির মাঝে একজন গম্ভীর গলায় সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করল, সে কি পারবে এটা করতে? তুমি খোঁজ নিয়েছিলে তার ব্যাপারে? মেয়েটা নরম কণ্ঠে বলল, জি আব্বাজান,
আমি খোঁজ নিয়েছি, জানতে পেরেছি তার মা মালাইকা বেগম একজন কোরআনের হাফেজা ছিলেন। উনি তার ছেলেকে ছোটবেলা থেকে কোরআন শিক্ষা দিয়েছেন। যতদিন তিনি বেঁচে ছিলেন ততদিন জিদান সঠিক পথে ছিল। তবে মারা যাবার পর জিদান পথভ্রষ্ট হয়ে যায়। তার বাবা এবং বড় বোন এই বাড়ি ছেড়ে অন্যত্র চলে যায় বাড়িটা পুরনো হওয়ার কারণে। কিন্তু জিদান তার মায়ের স্মৃতি জড়িয়ে থাকা বাড়ি ছেড়ে যায়নি, সে সেখানে এখনও রয়েছে। মেয়েটার বাবা বলল, ঠিক আছে, এটা যথেষ্ট, এখন চলো তাহলে মসজিদে। আমার শর্ত ছিল সে আমাদের নামাজে ব্যাঘাত ঘটিয়েছে, এখন তার ইমামতিতে আমরা নামাজ পড়ব। যদি সে এটা না পারে তাহলে তাকে মেরে ফেলব। এই বলে মেয়েটার বাবা সহ বাকি ছায়ামূর্তিগুলো মসজিদে প্রবেশ করল। মেয়েটা জিদানের কাছে এসে বলল, আমি জানি তুমি পারবে, তোমার মাঝে এখন আলো আছে, তুমি পুরোপুরি পথভ্রষ্ট হয়ে যাওনি, চলো এখন। এই বলে মেয়েটা জিদানকে নিয়ে পুকুর ঘাটে গেল এবং উজু করার হুকুম দিল। জিদান বাধ্য ছেলের মতো উজু করে নিল। তারপর আবার মেয়েটার সাথে হেঁটে গিয়ে মসজিদে প্রবেশ করল। মসজিদের মাঝ বরাবর একটা আলোকিত পর্দা টাঙানো। জিদান পর্দা ভেদ করে সামনে গিয়ে ইমামের জায়নামাজে দাঁড়ালো। পেছনে মেয়েটার বাবা সহ বাকি ছায়ামূর্তিগুলো এক কাতারে সোজা হয়ে দাঁড়ালো। পর্দার আড়ালে ওই মেয়েটা দাঁড়ালো নামাজের আদলে। মসজিদে কোনো বাতি না চললেও তাদের শরীরের নূরের আলোতে পুরো মসজিদ আলোকিত হয়ে আছে, সাথে রয়েছে মন মাতানো ঘ্রাণ। জিদান নিজেও জানে না সে কোথায় আছে, কাদের সাথে আছে বা কি করছে। মেয়েটা বলেছিল নামাজের ইমামতি করতে হবে। সে কথা মেনে জিদান আল্লাহু আকবার বলে জায়নামাজে দাঁড়িয়ে গেল। পেছনে সবাইও আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেল বুকে হাত বেঁধে। এই পর্যায়ে আমরা জিদানের কণ্ঠে মনোমুগ্ধকর তেলাওয়াত শুনতে পাই। পেছনে দাঁড়ানো মেয়েটার বাবার ঠোঁটের কোণ এক তৃপ্তির হাসি ফুটে ওঠে। মেয়েটার চেহারা দেখেও বোঝা যায় তার খুশির পরিমাণ। এর সাথে দৃশ্য ফিরে আসে বর্তমানে। জিদান এখনও ওয়াশরুমে কপালে থাকা ওই মাকড়সার স্কেচটা সাবান দিয়ে ডলছে, কিন্তু কিছুতেই উঠছে না সেটা। জিদান পেরেশান হয়ে ভাবতে লাগলো, তাহলে মেয়েটা কি আমার সাথে কিছু করেছে রাতের বেলা? কিন্তু মেয়েটা করবে কিভাবে? মেশিন তো আমার কাছে। ধুর, কি ভাবছি এসব? এই মাকড়সার দাগ নিয়ে এখন এভাবে বাইরে যাব? এসব ভাবতে ভাবতে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে রেডি হতে লাগলো। এর মাঝেই আবার সৌম্যর কল এলো। জিদান কল রিসিভ করতেই সৌম্য চেঁচিয়ে বলল, এই তোর 5 মিনিট? আমি আধা ঘন্টা ধরে গোল চত্বরে দাঁড়িয়ে ভিটামিন ডি খেয়ে কালো জাম হয়ে যাচ্ছি, আর তোর এখনও খবর নেই? জিদান বলল, আমি করব বল, মরতে গিয়ে হাগা ধরে গেছে, তাই লেট হয়ে গেল। তুই 2 মিনিট ওয়েট কর, আমি 6 মিনিটের মধ্যে আসছি। এই বলে ফোন কেটে তাড়াতাড়ি রেডি হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আরও কয়েকবার কপালে ঘষা দিয়ে স্কেচটা উঠানোর ব্যর্থ চেষ্টা করে একটা ক্যাপ মাথায় দিয়ে বের হয়ে গেল, যাতে স্কেচটা দেখা যায় না। জিদান বাসায় তালা দিয়ে বের হয়ে যেতেই আমরা দেখতে পাই জিদানের অগোছালো রুমটা আপনা আপনি গুছিয়ে যাচ্ছে। কাঁথা বালিশগুলো সুন্দর করে ভাঁজ হয়ে এক জায়গায় রাখা হলো। বিছানার চাদর টান টান হয়ে পরিপাটি হয়ে গেল। এদিক ওদিক পড়ে থাকা ময়লাগুলো উড়ে গিয়ে জানালা দিয়ে বাইরে চলে গেল, যেন অদৃশ্য কেউ এই কাজগুলো করছিল। এদিকে জিদান তাড়াহুড়া করে হেঁটে গোল চত্বরে চলে গেল। সেখানে গিয়ে দেখলো বেচারা সৌম্য ইতিমের মতো বসে আছে। মেয়ে দেখতে যাবে বলে আলতো সোনো যা মেখেছিল, ভিটামিন ডি এর প্রভাবে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এখন ঘেমে পুরো শার্ট ভিজে গিয়েছে। জিদান পেছন থেকে গিয়ে একটু কাশিতে বলল, একটা সাবান এনে দেবো নাকি? গোসল করে ফেলে এখানে। সৌম্য চমকে গিয়ে পেছনে থেকে বলল, এই তোর আসার সময় হলো, তোকে আসতে বলাই ভুল হয়েছে আমার, এতে আমি একা চলে যেতাম। জিদান বলল, ডেকে না, অপমান করবি না, আমার সাথে এমন ব্যবহার করলে আমি কিন্তু চলে যাবো, তুই একাই যা। সৌম্য বলল, যা যা, তোকে কি ধরে রাখছি নাকি? শুনেছ ওর বান্ধবীটা নাকি মেলা সুন্দরী। জিদান বলল, বান্ধবী বড় কথা না, বন্ধুত্বই আসল, খালি তোর জড়াজড়িতে যাচ্ছি, না হলে জীবনেও যেতাম না, চল চল, দেরি হয়ে যাচ্ছে। সৌম্য মাথা নেড়ে বলল, তুই একটা জিনিস মামা, দয়া করে ওইখানে গিয়ে কোনো উল্টাপাল্টা কথা বলিস না, মুখে একটু লাগাম দিস। জিদান বলল, লাগাম থাকে ঘোড়ার, বাঘের কখনো লাগাম থাকে না বেটা। সৌম্য ভুরুকুচকে বলল, বাঘ কে? জিদান নিজের দিকে ইশারা করে সৌম্য হাসতে হাসতে বলল, তুই ওই বাঘ যে বান্দরের বিয়ে তো নাচতে যাস। জিদান রেগে বলল, দেখ, এমন অপমান করলে কিন্তু আমি যাবো না তোর সাথে। সৌম্য বলল, বান্ধবী? জিদান বলল, হ্যাঁ ভাই হ্যাঁ, পাবলিক বুঝেছে আমি বান্ধবীর লোভে যাচ্ছি, এতবার বলা লাগবে না।
পরবর্তী দৃশ্যে দেখা যায় একটা রেস্টুরেন্টে বসে আছে সৌম্য এবং জিদান। অপর পাশের চেয়ারে দুটা মেয়ে। একটা মেয়ে তো দেখতে বেশ সুন্দরী, তবে অপরটাকে দেখলে মনে হয় ছোটবেলা কোনো টিকা বাকি রয়ে গিয়েছিল। জিদান সৌম্যর কানে বিড়বিড় করে দাঁত কটমট করে বলল, তাহলে এই তো সুন্দরী বান্ধবী। ভাই, এমন ত্রিভুজের মতো মেয়ে যদি সুন্দরী হয় তাহলে আমি সুন্দরী শব্দ যে আবিষ্কার করেছে তার নামে মামলা করে দেব। সৌম্য জিদানের পায়ে ঠাস করে পাড়া দিয়ে ফিসফিস করে বলল, ভাই সুন্দরী না বললেও তো তুই আসতি না, কোনো রকম অ্যাডজাস্ট করে নে। এই ত্রিভুজটাকে নিয়ে একটু সাইডে চলে যা, আমি তার সাথে একটু কথা বলি। তখন সামনে বসে থাকা সুন্দরী মেয়েটা বলল, আপনারা দুজন ফুসুর ফুসুর করছেন কেন? যা বলে স্পষ্ট করে বলতে পারেন। এখানে আমাদের মাঝে যা কথা হবে ঘরে কেউ জানবে না, তাই মন খুলে কথা বলুন। সৌম্য মেয়েটার দিকে তাকিয়ে হাবলার মতো হেসে বিড়বিড় করে বলল, বন্ধু কি দিয়ে শুরু করবো বলে দে একটু, আমার হাঁটু কাঁপতেছে কেন জানি। জিদান বিড়বিড় করে বলল, জিজ্ঞাসা কর এমন আইটা কলার মতো বান্ধবী কই পাইছে। সৌম্য আবার জিদানের পায়ে লাথি দিল এবং মেয়েটাকে জিজ্ঞাসা করলো, আপনার নাম কি? জিদান বলল, বাহ, এতক্ষণ ভেবে এই প্রশ্ন? কমপক্ষে 10 মার্ক তো পাবি এই প্রশ্নের উত্তরে। মেয়েটা একটু হেসে বলল, না আমি কিছু মনে করিনি, আমার নাম পূজা বণিক। আর আপনার নাম নিশ্চয়ই সৌম্য? সৌম্য লাজুক হাসিতে বলল, হ্যাঁ আমি সৌম্য, সৌম্য দাস। জিদান পাশ থেকে বলল, হ্যাঁ তুই সৌম্য দাস, সকালে খেয়েছিস ঘাস? সৌম্য চোখ রাঙিয়ে জিদানের দিকে তাকিয়ে বলল, তোরে না বলছি একটু লাগাম দিতে। জিদান বলল, ঘাস না খেলে এখনো কিছু অর্ডার করিস না কেন? তোর জালে নাস্তা না করে চলে এসেছি। পূজার বান্ধবী তার হলুদ দাঁতগুলো বের করে বলল, ভাইয়া মনে হয় ফুডিশ, মানে খেতে ভালোবাসেন। জিদান বলল, বিশ্বাস করেন যতক্ষণ আপনি কথা বলেননি ততক্ষণ ভাবছিলাম আপনি কোনো রোবট যা বানানোর পর সায়েন্টিস্ট আত্মহত্যা করে মরে গেছে। পূজা হাসতে হাসতে বলল, কিছু মনে করবেন না আপনারা, আমি খাবার অর্ডার দিচ্ছি, তবু শান্ত হন আপনি। এই বলে পূজা উঠে চলে গেল খাবার অর্ডার দিতে, সাথে পূজার বান্ধবীও গেল। যার সময় পূজার বান্ধবী জিদানের দিকে তাকিয়ে চোখ টিপ মারল। জিদান বিড়বিড় করে বলল, আমি অন্ধ হয়ে গেলাম না কেন? তারা চলে যাওয়ার পর সৌম্য চাড়াও হলো, কিরে ভাই তুই কি শুরু করছস? পূজার সাথে আমাকে একটু কথা বলতে দে, এসে খাই 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 শুরু করছস, প্লিজ এবার অবজেক্ট টু। জিদান ভ্রুকুচকে বলল, এবার হুমকি দে বান্ধবী বলে। সৌম্য বলল, না এবার তুই চলে যাবি, কারণ এই বান্ধবী হুমকির মধ্যে পড়ে না, তবে একটু চুপ থাক তুই, আমাকে স্পেস দে, কথা বলতে দে। জিদান বলল, ঠিক আছে যা, তোর খাতিরে চুপ থাকলাম, খাবার আসুক, আমি চুপচাপ খাবার খাবো, তোর কথা বলিস। এর মাঝে পূজা এবং তার বান্ধবী চলে আসলো, সাথে একজন ওয়েটার খাবারের ট্রে নিয়ে আসলো। খাবার সামনে রাখা হলো, ড্রিঙ্কস রাখা হলো। পূজা এবং তার বান্ধবী বসে বলল, তো খেতে খেতে কথা বলা যাক, আসলে আমার খুব খিদে পেয়েছে। জিদান সৌম্যর কানে বলল, দেখ আমি তোর হবু বউয়ের চেহারা দেখে বুঝেছি তার খিদে পেয়েছে, এই জন্য খাবারের জন্য এমন করলাম। সৌম্য বলল, চুপ কর চাপাবাজ, নে এবার ঠোস মুখের ভেতরে। এই বলে সৌম্য একটা ড্রিঙ্কসের গ্লাসে চুমুক দিয়ে জিজ্ঞাসা করলো, আচ্ছা পূজা আপনার হবি কি? পূজা ওর ড্রিঙ্কসের গ্লাসে চুমুক দিয়ে স্ট্র লাগিয়ে চুমুক দিয়ে বলল, আমার নির্দিষ্ট কোনো হবি নেই, যখন যা ভালো লাগে তাই করি। আমার বাবা মা আমাকে ফ্রিডম দিয়ে দিয়েছে, তবে আমি কখনো সেই ফ্রিডমের ভুল ব্যবহার করিনি। সৌম্য বলল, এদিকে আমার পরিবার থেকে আমি ছেলে হয়েও কখনো ফুল ফ্রিডম পাইনি, এটা করা যাবে না, ওটা করা যাবে না, ওর সাথে মেশা যাবে না, এটা খাওয়া যাবে না। আমার জীবনের এখন পর্যন্ত শুধু না না শুনতে শুনতে গিয়েছে। শুনেছি বিয়ের পরও ছেলেদের মুক্তি নেই, বিয়ের পর বাবা মায়ের সব কিছুতে না না বলার দায়িত্বটা নাকি বউরা নিয়ে নেয়। পূজা হাসতে হাসতে বলল, এটা একদম ভুল ধারণা, সবার কথা জানি না, তবে আমি আমার হাজব্যান্ডকে কখনো বন্দি করে রাখবো না, সে যা করতে চাইবে তাই করবে, আমার কোনো আপত্তি থাকবে না, শুধু এমন কিছু না করলেই হয় যাতে সম্পর্কে ফাটল ধরে। সৌম্য একটু খুশি বলল, আর সম্পর্কে ফাটল না ধরার পলিসি কি? পূজা বলে, একটা সম্পর্ক সুন্দর রাখতে শুধু একটা পলিসি ফলো করাই যথেষ্ট, হয় তুমি তার মতো হয়ে যাও, না হলে তাকে তোমার মতো করে ফেলো। যখন দুজনের মেন্টালিটি মিলে যাবে তখন সম্পর্কে কখনো কোনো ফাটল ধরবে না। এদের কথার মাঝে ওইদিকে জিদান মুখের ভেতর এক গাদা ভরে ষাঁড়ের মতো চিবুচ্ছে। ব্যাকগ্রাউন্ডে ষাঁড়ের ভ্যা ভ্যা ডাক বেজে উঠল। পূজার বান্ধবী জিদানের খাওয়া দেখে হলুদ দাঁত বের করে হাসছে। জিদান মনে মনে বলছে, দাঁত না যেন পাকনা কলা। এর মাঝে সোমবার পূজার মাঝে বেশ ভাব জমে গেল। দুজন দুজনের চোখে তাকিয়ে মুচকে মুচকে হাসছে আর ড্রিঙ্কসের চুমুক দিচ্ছে। পূজা জিজ্ঞাসা করল, আচ্ছা আপনি শাড়ি পরাতে পারেন? পাশ থেকে জিদান বলে উঠল, শাড়ি খুলতে পারে,
সৌম্য ফ্রুত করে ড্রিঙ্কস ফেলে দিল মুখ থেকে। সামনে থাকা পূজা একদম ভিজে গেল ড্রিঙ্কসের ছেটায়। সৌম্য হিচকি তুলে কাশতে কাশতে বলল, সরি সরি, ও মজা করছে। হ্যাঁ, আমি শাড়ি পরাতে পারি। পূজা টিস্যু দিয়ে নিজের জামা মুছতে মুছতে একটু বিরক্ত হয়ে বলল, এসব কি ধরনের মজা? আর আপনি এভাবে রিয়াক্ট করলেন কেন শাড়ি খোলার কথা শুনে? জিদান মুখের খাবার নিয়ে বলল, কারণ এটা মজা ছিল না। কিরে সৌম্য, তোর কি মনে নেই নন্দিতার কথা? তাকে কি সুন্দর করে শাড়ি পরিয়ে দিলি বিয়ের অনুষ্ঠানে নাচার জন্য, তারপর আবার খুলে দিলি পারফরমেন্সের পরে। পূজার সৌম্যর দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, হোয়াট? সৌম্য থতমত খেয়ে বলল, আরেও মিথ্যা বলছে। জিদান ভাই আমার, বলে দি তুই মজা করছিস, দেখ কেমনি খেপে যাচ্ছে সে। জিদান বলল, দেখেন পূজা ম্যাডাম, আপনি আমাকে এত সুস্বাদু খাবার খাইয়েছেন, আমি আপনার নুন খেয়েছি তাই মিথ্যা বলবো না আপনাকে। এখন বিচার আপনার। এটা শুনে পূজা দাঁত কটমট করে সেখান থেকে উঠে চলে গেল হনন করে। পেছন পেছন আরেকটা কলাও চলে গেল। সৌম্য জিদানের চুল টেনে ধরে বলল, এই জন্যই কি তোরে নিয়ে আসছিলাম আমি? কি সুন্দর ভাব জমে ফেলেছিলাম মেয়েটার সাথে, দিলি তো সব ক্যারাবেটা করে। তোর আজকে আমি খুন করে ফেলবো, তোর রক্ত খাবো আমি। জিদান হাসতে হাসতে বলল, এটা তোর আগেই ভাবা উচিত ছিল। সুন্দরী বান্ধবীর লোক দেখে আমাকে এখানে এনেছিস, এসেই দেখে একটা কলা, তার উপর আবার বলিস অ্যাডজাস্ট করে নিতে। সৌম্য জিদানকে কিল ঘুষি দিতে লাগলো আর বলতে লাগলো, তাই বলে তুই আমার বিয়ে ভেঙে দিবি? আগেরটাও ভেঙে দিলি, এখন আগেরটা রেফারেন্স দিয়ে এটাও ভেঙে দিলি। তোর এমন জায়গায় মারবো আমি আজকে, যাতে তোর বিয়ে থেকে তোর মন উঠে যায়। এই বলে সৌম্য অসাবধানতা বশত জিদানকে ধাক্কা দিল এবং জিদান দূরে গিয়ে পড়ল। টেবিলের কোণের সাথে লেগে কপালের সেই স্থানে আঘাত পেল যেখানে মাকড়সার স্কেচ। সেখান থেকে রক্ত বেরোতে লাগলো হালকা হালকা। কিন্তু আশ্চর্যের বিষয়, তখন জিদানের কপালে সেই স্কেচটা ছিল না। সৌম্য এটা দেখে একটু ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি নিজের পকেট থেকে রুমাল বের করে জিদানের কপালের ক্ষত স্থানে চেপে ধরে বলতে লাগলো, আমি এটা করতে চাইনি বন্ধু, সরি, তাড়াতাড়ি হাসপাতালে চল। বিশ্বাস কর, আমি ইচ্ছা করে করিনি, কিভাবে কি হয়ে গেল আমি বুঝতে পারিনি, সরি বন্ধু। তখনই পুরো রেস্টুরেন্ট কাঁপতে লাগলো। চেয়ার টেবিল সহ সবকিছু, পানির গ্লাস এবং প্লেট ফ্লোরে পড়তে লাগলো কাঁপুনির প্রভাবে। সবে ভাবলো ভূমিকম্প হচ্ছে, কিন্তু বাইরে সব ঠিকঠাক, যা হওয়া রেস্টুরেন্টের ভেতরেই হচ্ছে। জিদান অবাক হয়ে দেখলো দূরে এক কোণে দাঁড়িয়ে আছে গতকাল রাতে দেখা সেই মেয়েটি। তবে এবার তার মুখে হাসি নেই, জেগে উঠেছে প্রচণ্ড রাগ। রাগের সৌম্যর দিকে তাকিয়ে আছে। জিদান আনমনে তাকে দেখে বলে উঠল, অপসরা। সৌম্য এক ঝটকা গিয়ে চেয়ারের টেবিলে ভেঙে আছড়ে পড়ল। খালি চোখে সবাই দেখলো সৌম্য আপনা আপনি উঠে গিয়ে আছড়ে পড়ছে। কিন্তু জিদান দেখতে পেল কোণে দাঁড়িয়ে থাকা মেয়েটা হাতের ইশারায় সৌম্যকে ছুঁড়ে ফেলে দিল। এরপর আবার হাতের ইশারায় সৌম্যকে উপরে তুলে একটা আছাড় দিল। সেখানে থাকা সবাই খুব ভয় পেয়ে গেল। সৌম্য নিজেও বুঝতে পারছে না এগুলো কি হচ্ছে তার সাথে। মেয়েটা যখন সৌম্যকে আবার আঘাত করতে যাবে, জিদান অবস্থা বেগতিক দেখে তাড়াতাড়ি সৌম্যর সামনে গিয়ে দাঁড়িয়ে হাত দিয়ে বাধা দিয়ে বলল, থামো, আমার বন্ধু। সবাই হা করে তাকিয়ে আছে জিদানের দিকে। সৌম্য অবাক হয়ে কোকড়াতে কোকড়াতে বলল, কার সাথে কথা বলছিস তুই? জিদান বলল, তোকে সব বলবে, এখন চুপ থাক। মেয়েটা কর্কশ গলায় বলল, কিন্তু সে তোমাকে আঘাত করেছে, আমি তাকে শাস্তি দেব। মেয়েটার কণ্ঠ জিদান ব্যতীত আর কেউ শুনতে পেল না। জিদান ঘাবড়ে গিয়ে বলল, না না, সে ইচ্ছে করে আমাকে আঘাত করেনি, দুষ্টুমি করতে গিয়ে অসাবধানতা বশতটা হয়ে গিয়েছে, ও তো আমার ফ্রেন্ড। মেয়েটা বলল, ঠিক আছে, যেহেতু তোমার কোনো অভিযোগ নেই তাই আমি তার শাস্তি স্থগিত করলাম। তবে মনে রেখো, তোমার প্রতিটা আঘাত এখন থেকে আমার, তোমার প্রতিটা কষ্ট এখন থেকে আমি অনুভব করব। এই বলে মেয়েটা সাদা ধোঁয়ার ন্যায় অদৃশ্য হয়ে গেল। সৌম্য হা করে বলল, তুই কার সাথে কথা বললি? জিদান একটু চিন্তিত হয়ে বলল, আগে আমি জেনে নিই সে কে। দৃশ্য পরিবর্তন। বাবা, তোমার অফিসের সময় হয়ে যাচ্ছে আর তুমি এখনো গোসলই করছো। কথাটা কিচেন থেকে বলল জিদানের বড় বোন জেসিয়া মিম। ওয়াশরুম থেকে জিদানের বাবা আফজাল শরীফ মাথা মুছতে মুছতে বের হল এবং বলল, রাতে ঘুমিয়েছিলাম দেরি করে, তাই সকালে উঠতে লেট হয়ে গিয়েছে। কিচেন থেকে মিম নাস্তার থালা নিয়ে ডাইনিংয়ে এসে বসলো। অপর পাশে আফজাল শরীফ বসে রুটিতে জ্যাম লাগাতে লাগাতে বলল, জিদানের সাথে কথা হয়েছে তোর? মিম মুখে খাবার দিয়ে চিপুতে চিপুতে বলল, তোমার গুণধর ছেলের কি আমার সাথে কথা বলার সময় আছে নাকি? সে তখন কল দেয় যখন তার ইচ্ছা হয়, আমি কল দিলে কখনো রিসিভ করে না। আফজাল শরীফ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ছেলেটাকে নিয়ে আর পারলাম না, এত করে বললাম আমাদের সাথে এসে থাক, তা না করে সে তার মায়ের স্মৃতি জড়ানো বাড়িতেই থাকবে। মায়ের কথা তুলতেই মিমের মনটা খারাপ হয়ে গেল। মাকে যে মিম ভালোবাসে না তা না,
মিমও তার মাকে অনেক মিস করে। মায়ের ঘ্রাণ এখনো মিমের নাকে এসে লাগে। কিন্তু জিদান একটু বেশি আবেগী ছেলে। সে মনে করে ছোটবেলায় মায়ের বলা সেই রূপকথার গল্পে উল্লেখিত গ্রামটা সত্যি সত্যি আছে। দৃশ্য চলে যায় অতীতে। আচ্ছা, ওই রাক্ষসটা কি গ্রামের সবাইকে খেয়ে ফেলেছিল? ছোট্ট জিদান আর মিম মায়ের দুপাশে শুয়ে আছে মাকে জড়িয়ে ধরে। তাদের মা মরিয়ম বেগম পরম যত্নে ছেলেমেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে এবং রূপকথার গল্প শোনাচ্ছে। জিদানের প্রশ্নে মা একটু হেসে বলল, না, সবাইকে খেয়ে ফেলে তো গল্পই শেষ। ওই রাক্ষসের ভয়ে গ্রামের অনেকে নিজেদের বাড়িঘর ছেড়ে অন্য গ্রামে চলে যায়। গ্রামের মুরব্বী জয়নাল কবিরাজ ওই রাক্ষসকে মারার জন্য উপায় খুঁজতে থাকি। ছোট্ট মিম বলল, আমি সেখানে থাকলে একটা ঘুষি দিয়ে ওই রাক্ষসকে মেরে ফেলতাম। জিদান বলল, না বুবু, তুমি পারতা না, রাক্ষসটা অনেক বড় ছিল, তাই না মা? মা মরিয়ম বেগম বলল, হ্যাঁ, সেটা অনেক বড় রাক্ষস ছিল। মাথায় শিং ছিল, বড় বড় দাঁত ছিল, সারা শরীরে লোম ছিল। জিদান ভয়ে মাকে শক্ত করে ধরে বলল, তাহলে তো তার লেজও ছিল, তাই না মা? মিম বলল, না, লেজ থাকবে কেন? লেজ তো থাকে গরুর, ওটা তো রাক্ষস। জিদান বলল, না, লেজ থাকতে হবে, নাহলে আমি তাকে রাক্ষস বলে মানি না। মিম বলল, তুই মানলে কি না মানলে কি, রাক্ষসের লেজ থাকে না। মা, তুমি বলছো না কেন? জিদান জেদ করে বলে, না মা, তার লেজ থাকতে হবে, তুমি বলো না মা তার লেজ ছিল। মিম বলল, ছিল না। জিদান বলল, ছিল। এই নিয়ে দুজনের মাঝে লড়াই লেগে গেল। মা মরিয়ম বেগম হাসতে হাসতে দুজনকে ছাড়িয়ে বলল, এমন লড়াই করলে কিন্তু এখনই আমি রাক্ষসকে ডাক দিব, তারপর নিজেরাই দেখে নিও তার লেজ আছে কি না। তখনই জানালার একটা শব্দ হলো, যেন কেউ নখ দিয়ে আঁচড় কাটছে। জিদান এবং মিম ভয় পেয়ে মায়ের কলিগুটিসুটি মেরে রইল। মা মরিয়ম বেগমের চেহারাও স্পষ্ট ভয়ের ছাপ দেখা যাচ্ছে। তবু তিনি বাচ্চাদের সাহস দেওয়ার জন্য মজার ছলে বলল, ওই যে রাক্ষস এসে গিয়েছে, যাও দেখো তার লেজ আছে কিনা। জিদান আর মিম ভয় কান্না করতে করতে বলল, না, দরকার নেই মা, তুমি রাক্ষসকে চলে যেতে বলো না, ও মা, বলো না। মরিয়ম বেগম মজার ছলে বলল, হুশ হুশ রাক্ষস, চলে যা, নাহলে মিম তোকে এক ঘুষি দিয়ে মেরে ফেলবে আর জিদান তোর লেজ কেটে নেবে। এই বলে মরিয়ম বেগম বাচ্চাদের শক্ত করে বুকে আগলে ধরল। তার চেহারায় অদ্ভুত এক ভয়, যেন সত্যি সত্যি রাক্ষসের উপস্থিতি আছে। আমরা দেখতে পাই জানালার পাশে দুই শিংওয়ালা ভয়ানক একটা কালো ছায়া আস্তে করে অদৃশ্য হয়ে গেল। দৃশ্য ফিরে এলো বর্তমানে। আফজল শরীফ ব্যাগ কাঁধে নিয়ে অফিসে যাওয়ার জন্য বাসা থেকে বের হচ্ছে। পেছন থেকে মিম এসে বলল, বাবা, আজকে না হয় অফিসের শেষ দিন, জিদানকে একটু দেখে এসো, আর কিছু দরকার হলে দিয়ে এসো। আফজল শরীফ ঠিক আছে বলে চলে গেল। মিম দরজা লাগিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য, ভার্সিটি যাবে বলে। তখনই দরজায় কলিং বেল বেজে উঠল। মিম ওয়াশরুম থেকে উচ্চস্বরে বলল, আসছি, একটু অপেক্ষা করুন। কিন্তু কলিং বেল বাজিয়েই চলেছে এক নাগারে। মিম বিরক্ত হয়ে পুরোপুরি ফ্রেশ না হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে দরজা দিকে এগিয়ে বলতে লাগলো, বললাম না আসছি, এতবার কলিং বেল চাপার মানে কি? কে? ততক্ষণে কলিং বেল চাপা বন্ধ হয়ে গিয়েছে। মিম দরজা খুলে অবাক হয়ে দেখল কেউ নেই সেখানে। তবে সিঁড়ির দিকে টুকি মারতে দেখলো লাল পাঞ্জাবি পরিহিত কেউ একজন দ্রুত নেমে যাচ্ছে। মিম ডাক দিল তাকে, হ্যালো, কে আপনি? কলিং বেল কেন দিয়েছেন? কিন্তু সে না থেমে দ্রুততার সাথে মিমের চোখের আড়াল হয়ে গেল। মিম একটু বিরক্ত হয়ে যখন দরজা বন্ধ করতে যাবে তখন দেখলো দরজার সামনে একটা চিঠির খাম পড়ে আছে। মিম একটু অবাক হয়ে একবার সিঁড়ির দিকে তাকিয়ে ইতস্তত বোধ করে চিঠির খামটা উঠিয়ে এক এপাশ ওপাশ উল্টে দেখল খামে কিছু লেখা নেই, শুধু একটা মাকড়সার স্কেচ আঁকা খামের উপরে। মিম সেখানে দাঁড়িয়ে এই খামটা খুলে ফেলল এবং অবাক হয়ে চোখ বড় করে দেখল একটা ছবি, যেখানে মিমের পুরো পরিবার, বাবা, মা, জিদান এবং সে নিজে। কিন্তু জিদানের মুখটা বিকৃত করা, দেখে মনে হচ্ছে কেউ সুইজাত কিছু দিয়ে জিদানের মুখে অসংখ্য ফুটো করে দিয়েছে। মিম একটু ঘাবড়ে গিয়ে যখন ছবিটা উল্টো অন্য পাশে দেখল তখন চোখে অদ্ভুত এক ভয় জেগে উঠল। মিম তাড়াতাড়ি করে ভিতরে এসে কোন রকম রেডি হতে লাগলো। মাথায় হিজাব পরে চোখের চশমা নিয়ে ব্যাগ নিয়ে তাড়াহুড়ো করে বাসা থেকে বের হয়ে গেল। দেখা যায় ছবিটা উল্টো করে টেবিলে রাখা, আর সেখানে লেখা, ইউ ক্যান সেভ হিম। দৃশ্য পরিবর্তন। জিদান ক্লান্ত হয়ে বাসায় ফিরে এসেছে। সিঁড়ি বেয়ে উঠছে আর ভাবছে রেস্টুরেন্টে কি ঘটে গেল। আমি যদি তাকে না থামাতাম তাহলে সে সৌম্যকে মেরেই ফেলত। কিন্তু কেন? আমার জন্য সে এগুলো কেন করছে? সে কি চায় আমার কাছে? ভাবতে ভাবতে নিজের ফ্লোরে এসে চাবি বের করে বাসার তালা খুলে ভেতরে ঢুকেই একটা কারেন্টের মতো ঝটকা খেয়ে আবার বের হয়ে এলো এবং বলল, এটা কার বাসায় ঢুকে পড়লাম ভুলে?
এই বলে চারিদিকে তাকিয়ে ভালো করে দেখে বলল, না না, বলতে হয়নি, এটাই তো আমার ফ্লোর, আর আমার চাবি দিয়ে তালা খুলছে, মানে বাসাটা আমার। তাহলে ভেতরে সব কিছু এত পরিপাটি কেন? জিদান এবার হালকা কল্লা ঢুকিয়ে বাসার ভেতরে আবার উকি মেরে দেখল সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখা। বিছানা চাদর শেষ করে ভাঁজ করে ঘুমেছিল তার মনে পড়ছে না। জামা কাপড় এদিক সেদিক ছড়িয়ে ছিটে ফেলা ছিল। চেয়ার আর টেবিলের মাঝে দুই সতীনের সম্পর্ক ছিল, অথচ এখন দেখা যাচ্ছে সবকিছু একদম পরিপাটি। জিদান আস্তে আস্তে পা টিপে ঘরে ঢুকে চারিদিকে তাকাচ্ছে। কাউকে দেখতে না পেয়ে জিদান নিজেকেই নিজে বলল, আচ্ছা, আমি নিজের ঘরে নিজে চোরের মতো হাঁটছি কেন চুপি চুপি? এটা বলতেই পেছন থেকে একটা মিষ্টি হাসির শব্দ ভেসে আসলো। এটা সেই মেয়েটার হাসি। জিদান চমকে গিয়ে পেছনে তাকিয়ে দেখল দরজার কাছে মুগ্ধতা ছড়িয়ে ভুবন মোহিনী হাসি দিয়ে দাঁড়িয়ে আছে সেই অপ্সরা। জিদান একটু ভয় পেয়ে পিছিয়ে যেতেই খাটের সাথে ঠেকে চিত হয়ে খাটে শুয়ে পড়ল। মেয়েটা একটু এগিয়ে এসে বলল, তুমি এত ভীতু কেন? জিদান তাড়াহুড়া করে বলল, খবরদার আগাবেন না আমার দিকে, আমি কিন্তু আয়াতুল কুরসি পড়ে আপনাকে জ্বালিয়ে ভস্ম করে দেব। মেয়েটা খিলখিল করে হাসতে হাসতে আরেকটু এগিয়ে এসে বলল, আমি তো তোমার প্রেমে ইতিমধ্যে ভস্ম হয়ে আছি, এখন যদি চাও তাহলে ছাই করিয়ে নিতে পারো। জিদান কান্না করে দিয়ে বলল, প্লিজ আগাবেন না আমার দিকে, আমি কিন্তু জোরে চিৎকার করব। মেয়েটা বলল, আচ্ছা, রেস্টুরেন্টে তুমি আমাকে নিয়ে কি নামে ডাকছিলে যেন? জিদান চোখ 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে বলল, ওটা আমার মুখ ফসকে বের হয়ে গিয়েছিল। শুনেছিলাম অপ্সরা দেখতে অনেক সুন্দর হয়, তাই আপনাকে দেখে ওই নামটাই মুখে চলে এসেছে। মেয়েটা একটু মুচকে এসে বলল, তবে নামটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে, আজ থেকে আমি তোমার কাছে অপ্সরা হয়ে থাকব। জিদান শোয়া থেকে উঠে এক দৌড়ে গিয়ে লোহার তৈরি একটা বাক্স নিয়ে মেয়েটার দিকে তাক করে বলল, এই যেটা লোহা, আমি জানি আপনারা লোহা দেখলে ভয় পান, আমার সাথে থাকবেন মানে কি? আমি অনেক ভীতু, আমার দিকে আরেক পা আসলে আমি কিন্তু এটা দিয়ে আপনার মাথা ফাটিয়ে দেব। অপশন আবার খিলখিল করে হেসে আরেকটু এগিয়ে আসলো। জিদান বলল, আপনি ভয় পাচ্ছেন না কেন? লোহা দেখে আপনার ভয় পাওয়া উচিত যে, নাহলে মুরব্বীদের কথা মিথ্যে হয়ে যাবে। অপসরা জিদানের দিকে আরেকটু এগিয়ে এসে বলল, হ্যাঁ, আমি ভয় পাচ্ছি তো, অনেক ভয় পাচ্ছি। জিদান বলল, ভয় পাচ্ছেন মানে? আবার এগিয়ে আসছেন, ভালো করে ভয় পান প্লিজ। অপসরা একটু ভেবে বলল, আচ্ছা, কিভাবে ভয় পেতে হবে তুমি আমাকে শিখিয়ে দাও। জিদান অঙ্গিভঙ্গি করে বলল, এভাবে হাত উঁচু করে ওরে বাবা, ওরে মা, ওরে ফুপু বলে চিৎকার করতে হবে। অপসরা বলল, ওটা ভয় না, ওভার অ্যাক্টিং হবে। আমি তোমাকে শেখাচ্ছি সত্যিকারের ভয় কাকে বলে। এই বলে অপসরা হঠাৎ করে ভয়ানক এক রূপ ধারণ করল। লাল আগুনের মতো চোখ, চেহারা বৃদ্ধ মানুষের মতো কুচানো, মাথায় ছোট ছোট সাপ কিলবিল করছে চুলের জায়গায়। এই রূপে অপসরা ভয়ানক জোরে এক চিৎকার দিল। জিদান হা করে চোখ বড় করে হাবলার মতো হেসে দাঁড়িয়ে রইল, কোনো নাড়াচাড়া করল না। এমনকি এত ভয়ানক রূপ দেখেও জিদান কোনো প্রতিক্রিয়া দেখালো না, যেভাবে আছে ঠিক সেভাবে ঠায় দাঁড়িয়ে রইল। অপসরা একটু অবাক হয়ে স্বাভাবিক রূপে ফিরে এসে বলল, কি ব্যাপার, এমন ভয়ানক রূপ দেখে ভিতরে ভয় পেল না কেন? হঠাৎ করে এমন সাহস হলো কোথা থেকে ওর? জিদান এখন একইভাবে দাঁড়িয়ে আছে হা করে হেসে। অপসরা হাততালিতে জিদানের দিকে এগিয়ে আসতে আসতে বলল, বাহ ভাই বাহ, তোমার সাহস দেখে আমি মুগ্ধ, তোমাকে যতটা ভীতু ভেবেছিলাম ততটা না। এই বলে অপসরা জিদানের কাঁধে হাত রাখতেই টুং করে ধরে পড়ে গেল জিদান। অপসরা হাসতে হাসতে বলল, আচ্ছা, তাহলে তুমি পহেলি ফুরসত মে অজ্ঞান হয়ে গিয়েছিলে, তাই তো বলি এত ভয়ানক চিৎকারে তোমার প্রতিক্রিয়া নেই কেন। অপসরা হাতের ইশারায় জিদানকে হাওয়ায় ভাসিয়ে নিয়ে খাটে শুয়ে দিল। এরপর জিদানের মাথার কাছে বসে অপলক দৃষ্টিতে তার চেহারার দিকে তাকিয়ে মুচকে এসে বলল, জানো, আমি কখনো মানুষ পছন্দ করতাম না, মানুষকে আমি প্রতিদ্বন্দ্বী মনে করতাম। ভাবতাম আমাদের মাঝে এত এত শক্তি থাকার পরেও আল্লাহ তোমাদেরকে কেন সৃষ্টির সেরা জীব হিসেবে ঘোষণা করল? তোমাদের মাঝে বড় একটা অংশ আল্লাহর সাথে প্রকাশ্যে নাফরমানিতে লিপ্ত। তোমরা প্রতিদিন আল্লাহর হুকুম অমান্য করো, তবু আল্লাহ তোমাদেরকে কেন শ্রেষ্ঠ বলল আমার কেন নই? কিন্তু সেদিন তোমাকে যখন প্রায় মেরে ফেলেছিলাম, তুমি শেষ নিঃশ্বাস শুনছিলে, তখন নিজের জন্য না ভেবে তোমার মায়ের ছবির দিকে তাকিয়েছিলে। ওই চাহনির মাঝে আমি এমন কিছু দেখেছি তোমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছে। তোমাদের মতো আমরা কখনো কাউকে অনুভব করতে পারি না, আমাদের অনুভূতির শক্তি তোমাদের চেয়ে অনেক কম। এসব কথার মাঝে দরজায় ঠক ঠক শব্দ হলো। অপসরা দরজার দিকে তাকিয়ে কিছু একটা ভেবে আস্তে আস্তে করে অদৃশ্য হয়ে গেল।
দরজা দ্বিতীয়বার ঠকঠক শব্দ হতেই দরজা খুলে গেল, মানে দরজা খোলাই ছিল। দেখা গেল মিম এসেছে। জিদানকে খাটে শোয়া দেখে একটা স্বস্তির নিঃশ্বাস নিয়ে চারপাশে তাকিয়ে অবাক হয়ে বলল, এটা কার বাসা? জিদান এত পরিপাটি হলো কবে থেকে? মাই গড, গরুর গোয়ালে থাকা ছেলেটা এখন রুম সাজিয়ে গুছিয়ে রাখছে। আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। ড্যাম। এই বলে মিম জিদানকে ডাক দিল, জিদান, এই জিদান, ওই সময় ঘুমিয়ে আছিস কেন? ওর বলছি। কিন্তু জিদানের কোনো সারা শব্দ নেই। মিম এগিয়ে গিয়ে জিদানের হাতে থাপ্পড় মেরে বলল, জিদান না, ঘুমের ভান ধরে থাকবি না, ওর বলছি। কিন্তু জিদানের কোনো রেসপন্স না দেখে এবার মিম একটু চিন্তিত হয়ে পাশে বসে হালকা ধাক্কা দিতে দিতে ডাকতে লাগলো, জিদান, জিদান ভাই ওঠ, কি হয়েছে তোর? এই জিদান। তখনই জিদান ভার্ত গলায় চিৎকার করে কান্না করতে করতে বলল, আমাকে ছেড়ে দেন প্লিজ, আমি সারা জীবন আপনার গোলামি খাটবো। আপনি ডানে যেতে বলে আমি ডানে যাবো, বামে যেতে বলে বাইরে যাবো, তবু আমাকে মাইরেন না প্লিজ, আমাকে মাইরেন না। ভীম অবাক হয়ে বলল, কি রে, কি পাগলের প্রলাপ বকতাছোস, কি হয়েছে তোর? জিদান চোখ বন্ধ করে কান্না করতে করতে বলল, আমি পাগল, আমি ছাগল, আমি পুরো বংশ পাগল, দয়া করে আমাকে ছেড়ে দেন। এবার মিম ঠাস করে একটা জিদানের গালে বসিয়ে দিল। কি বলছিস এগুলো? তুই এবার শুকনা পাতা খেয়েছিস? তারপর খেয়ে জিদানের হুঁশ ফিরে পেল। সামনে মিমকে বসে থাকতে দেখে চমকে গিয়ে বলল, তুই তুই কখন আসলি? অপ্সরা কই? মিম বলল, অপ্সরাকে? জিদান চারপাশে তাকিয়ে বুঝতে পারলো অপ্সরা চলে গেছে। হাঁপ ছেড়ে বলল, না কিছু না। তুই হঠাৎ করে এখানে কেন? বাবার সাথে ঝগড়া করেছিস নাকি? মিম বলল, আরে ধুর, তোকে দেখতে এলাম, কল দিলে তো রিসিভ করিস না। আচ্ছা, আমার কল রিসিভ করলে তোর কোন দিক দিয়ে ক্ষতি হয়ে যায় বলতো? জিদান বলল, এখন আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলে সময় কাটানোর বয়স, তোর সাথে কথা বলে সময় নষ্ট করার মতো সময় নেই আমার। মিম জিদানের কান টেনে ধরে বলল, ওরে বদের বদ, আমাকে গার্লফ্রেন্ডের ওয়াচ করা হচ্ছে তাই না? খুব বড় হয়ে গেছিস। জিদান আ বলে কান ছাড়, ওয়াং জং মিং, ব্যথা লাগছে। মিম কান ছেড়ে দিয়ে বলল, আমার নাম মিম, ওয়াং জং কিম না। জিদান কান ডলতে ডলতে বলল, ওই একই। এখন আসল কথা বল, কেন এসেছিস হঠাৎ করে, কি হয়েছে? মিম চেহারাটা একটু বিষণ্ণ করে বলল, আজকে আবার সে ছবি পেয়েছি দরজায়। এবার তোর মুখ বিকৃত ছিল ছবিতে, আর পেছনে লেখা ছিল, ইউ ক্যান সেভ হিম। রাত প্রায় 12:30। সময় একা একা বাড়ি ফিরছে আর ভাবছে জিদানের কথা। আজকে রেস্টুরেন্টে যাওয়া হলো তার স্বাভাবিক কিছু ছিল না। জিদান অদৃশ্য কারোর সাথে কথা বলছিল, আর আমাকেই এভাবে আঘাত করলো কি? কিছু হিসাব মিলছে না। কিন্তু একটা ব্যাপার আমি তখন লক্ষ্য করিনি। আমি তো জিদানকে দুষ্টামি করে মারছিলাম, তাহলে হঠাৎ করে জিদান ওই গতিতে দূরে গিয়ে পড়লো কেন? আমার সামনে ধাক্কা তো ওইভাবে পড়ার কথা ছিল না ওর। তবে যা হয়েছে সব মাথার উপর দিয়ে গিয়েছে। এসব ভাবতে ভাবতে শ্মশানের কাছাকাছি চলে এলো। সৌম্যদের বাড়ি যাওয়ার সময় একটা শ্মশান পার করে যেতে হয়। সৌম্যর বাবা মায়ের করা নিষেধ আছে রাত করে বাড়ি ফেরার সময় একা একা শ্মশানের কাছে দিয়ে না আসতে, কোনো মানুষ পেলে তার সাথে আসতে। কিন্তু আজ বেশি রাত হয়ে যাওয়ায় কোনো মানুষের চোখে পড়ছে না এদিকে। আছে কয়েকটা নিরীহ কুকুর রাস্তার পাশে বসে সারাক্ষণ আলাপ করছে। সৌম্য কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে কাউকে না পেয়ে একা একাই রওনা হলো। তবে সেফটি হিসেবে পথে থেকে সিগারেটটা বের করে সেটা জ্বালানোর চেষ্টা করতে লাগলো। শুনেছে আগুনের সাথে থাকলে কোনো খারাপ জিনিস কাছে আসতে পারে না, কিন্তু অবাক করার বিষয় হলো লাইটারে আগুন জ্বলছে না। কয়েকবার চেষ্টা করলো কিন্তু কিছুতে আগুন জ্বলছে না। মনে হচ্ছে কেউ ফু দিয়ে বারবার আগুনটা নিভিয়ে দিচ্ছে। সিগারেট মুখে নিয়ে লাইটারের আগুন জ্বালানোর বৃথা চেষ্টা করতে করতে কখন যে শ্মশানের কাছে চলে এসেছে সৌম্যর খেয়াল নেই। হঠাৎ একটা মেয়েলি কণ্ঠ সৌম্যর নাম ধরে ডাক দিল, সৌম্য দাঁড়াও। সৌম্য থমকে দাঁড়িয়ে মুখ থেকে জ্বলন্ত সিগারেটটা হাতে নিয়ে আশেপাশে তাকিয়ে দেখলো কেউ নেই। সৌম্যর মনে খটকা লাগলো, কিছু একটা হতে চলেছে ভেবে দ্রুত পা বাড়ালো ভয়। তখনই আবার একই ডাক, সৌম্য দাঁড়াও। সৌম্য চমকে গিয়ে দাঁড়িয়ে গেল। এবার ডাকটা যেন ঠিক তার পেছন থেকে এসেছে। সৌম্য ধীরে ধীরে পেছনে ঘুরে তাকিয়ে দেখলো কিছুটা দূরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, সাদা ফ্রক পরিহিত। এ যেন বাস্তব কোন অপ্সরা। সৌম্য হাঁ করে তাকিয়ে বলল, কে আপনি? মেয়েটা খুব স্বাভাবিক কণ্ঠে জবাব দিল, আমি অপ্সরা। সৌম্য বলল, সেটা তো দেখেই বুঝেছি। আপনি এমনিতে কে আপনি? আমার কাছে কি চান? অপ্সরা একটু এগিয়ে এসে বলল, তোমার কাছে কিছু চাই না, তবে তোমার মাঝে যে আছে তার কাছে চাই, তাকে বের হতে বলো। সৌম্য ভ্যাবাচাকা খেয়ে বলল, আমার ভিতর কে আছে, কাকে বের করব? অপ্সরা এবার অন্য কণ্ঠে কর্কশ গলায় বলল, তুমি বাইরে আসবে নিজে থেকে নাকি আমি বের করে আনবো? সৌম্য বলল, আপনি কার কথা বলছেন? কে বাইরে আসবে?
আমি তো কিছুই বুঝতে পারছি না। অপ্সরা বলল, সে তোমার মাঝে আছে। বুঝেছি, এভাবে বাইরে আসবে না। তাহলে এখন প্রয়োগ করবো আমার নিয়ম। এই বলে অপ্সরা এক ঝটকায় সৌম্যর সামনে চলে গেল। সৌম্য আচমকা অপ্সরা কীভাবে সামনে দেখে পেছনের দিকে চিত হয়ে পড়ে গেল চিৎকার দিয়ে। সৌম্য চিৎকারে চারপাশ থাকা নিরী কুকুরগুলো ঘেউ ঘেউ করতে করতে দৌড়ে কোথাও যেন চলে গেল। সৌম্য কিছু বুঝে ওঠার আগেই অপ্সরা ধোঁয়ায় রূপান্তরিত হয়ে সৌম্যর শরীরে মিশে গেল। হঠাৎ করে সৌম্যর বদলে যেতে লাগলো। এক ঝটকায় শোয়া থেকে দাঁড়িয়ে গেল টান হয়ে, চোখের মনি গায়েব হয়ে গেল। সম্পূর্ণ সাদা ধপধপে চোখ জোড়া দিয়ে উপরের দিকে তাকালো। আচমকা সৌম্যর পুরো শরীর কাঁপতে লাগলো। আপনি আপনি গিয়ে গাছের সাথে বাড়ি খেয়ে আছড়ে পড়ল, আবার ফুটবলের মতো গড়িয়ে গিয়ে রাস্তার অন্য পাশে পড়ল। মনে হচ্ছে সৌম্যর ভেতরে কোনো সত্তা লড়াই করছে এক কুকুরের সাথে। হঠাৎ সৌম্য নিস্তেজ হয়ে পড়ল চোখ বন্ধ করে। সৌম্যর শরীর থেকে দুইটা সাদা আর কালো ধোঁয়া বের হয়ে এলো। কিছুটা দূরে গিয়ে ধোঁয়া দুটো একটা আকৃতি ধারণ করল। সাদা ধোঁয়া থেকে অপ্সরা এবং কালো ধোঁয়া থেকে অন্য এক চেহারার মেয়ে। তার পরনে কালো ফ্রক এবং অসংখ্য বেনি করা চুল, ঠোঁটগুলো কুচকুচে কালো, হাতে নখগুলো সুচালো কালো রঙের। অপ্সরা বলল, ঝিঝি, তুমি জিদানকে আঘাত করেছ আজকে, এর মূল্য তোমাকে চুকাতেই হবে। বোঝা গেল দ্বিতীয় সত্তার নাম ঝিরি। তাকে চুপ থাকতে দেখে অপ্সরা আবার বলল, তুমি আমাদের সর্দারের মেয়ে বলে ভেবো না আমি তোমাকে ভয় পাবো। জিদানকে যদি সর্দার নিজেও কষ্ট দেয় তাহলে আমি সর্দারকেও ছাড়ব না। এবার ঝিরি মুখ খুলল, তবে খুব শান্ত গলায় বলল, তোমার কি মনে হয় না তুমি সীমা অতিক্রম করছো? আমি চাইলে তোমাকে এবং তোমার পরিবারকে অন্ধকূপে ছুঁড়ে ফেলতে পারি। অপ্সরা বললে, এটা তো তুমি সর্দারের জোর খাটাচ্ছ। তোমার নিজের যোগ্যতা কি আমার সামনে? যদি সাহস থাকে তাহলে আমার সাথে নিজের শক্তিতে লড়াই করো এবং জিতে দেখাও। ঝিরে একটা পৈশাচিক হাসি দিয়ে দুই হাত মেলে দিল। সাথে সাথে শ্মশান থেকে ভয়ানক কিছু রাক্ষসের ছায়ামূর্তি বের হয়ে এসে ঝিরির পেছনে দাঁড়ালো গড়গড় করতে করতে। ঝিরি বলল, এই হলো আমার যোগ্যতা। অবসরে একটু ঘাবড়ে গিয়ে দুপা পিছিয়ে গেল এবং বলল, শয়তান যেখানে যায় তার আসর বসিয়ে ফেলে। তোমাকে শুধু একটা কথা বলি ঝিরি, জিদানের পিছনে ছেড়ে দাও। আমি এখন থেকে জিদানের ছায়া, তাই তোমার প্রতিটা কদম সাবধানে ফেলা উচিত। ঝিরি একটা তাচ্ছিল্যের হাসিতে বলল, ও আমার পুচকে মেয়ে, শোনো, এই বিষয়টা তোমার বুঝতে বাইরে, তাই তোমার উচিত জিদান থেকে একটু দূরে থাকা। এটা আমাদের পূর্বপুরুষদের সাথে জড়িত। তুমি মাঝখানে নিজের জীবনটা হারিও না। অপসরা কিছু একটা ভেবে আস্তে আস্তে অদৃশ্য হয়ে গেল। ঝিরি হাতের ইশারা করতেই রাক্ষসের ছায়ামূর্তিগুলো গায়েব হয়ে গেল। একটু দূরে অজ্ঞান হয়ে পড়ে আছে সৌম্য। ঝিরি সাপের মতো পিছিয়ে পিছিয়ে হেঁটে সৌম্যর কাছে গিয়ে আবার কালো ধোঁয়ায় রূপান্তরিত হয়ে সৌম্যর মাঝে মিশে গেল। সৌম্য ধাপ করে চোখ মেলে তাকালো। নিজেকে রাস্তায় শুয়ে থাকতে দেখে তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে জামা প্যান্ট ঝাড়তে ঝাড়তে বলল, আমি এখানে শুয়ে আছি কেন? আমার কি বাড়িঘর নাই? দৃশ্য পরিবর্তন। বুবু, তোর কি মনে হয় আমাদের মায়ের মৃত্যুটা স্বাভাবিক ছিল? জিদানের প্রশ্ন শুনে মিমি একটু চিন্তিত মুখে উত্তর দিল, তুই এখনো মায়ের মৃত্যুর বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেলতে পারিস নাই? জিদানের মিম দুজনে ছাদের কার্নিশের রেলিংয়ের ওপর বসে আছে। আকাশের অর্ধ চারটা টিম টিম করে আলো দিচ্ছে। হালকা মৃদু বাতাসে শরীর শীতল করে দিচ্ছে। যদিও মিম চলে যেতে চেয়েছিল, কিন্তু জিদান জোর করেই আজকে থাকতে বলল মিমকে। তাই মিম ফোন করে বাবাকে বিষয়টা জানিয়ে দিয়ে এখন দুজন মিলে ছাদে বসে গল্প করছে। জিদান বলল, তোর কি মনে আছে বুবু, মায়ের মৃত্যু 2 দিন আগে একইভাবে একটা চিঠির খাম এসেছিল আমাদের দরজায়, যেখানে মায়ের মুখটা বিকৃত করা ছিল ছবিতে। তারপর থেকে অনেকবারই খাম এসেছে। এক এক সময় এক একজনের মুখ বিকৃত করা থাকে, কিন্তু আমাদের তেমন কোনো ক্ষতি হয়নি। তাহলে মা কেন মারা গেল? তোকে কি এই বিষয়টা কখনো ভাবায়নি? মিম কিছুক্ষণ চুপ থেকে এরপর বলল, যা হয়ে গেছে তা নিয়ে ভেবে আর কি হবে বল, মা তো আর ফিরে আসবে না আমাদের। জিদান একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তা অবশ্য ঠিক, কিন্তু অনেক সময় যা হয়ে যায় তা ভবিষ্যতে কিছু ঘটার ইঙ্গিত দেয়। মায়ের মৃত্যুটা স্বাভাবিক ছিল না, আমি নিশ্চিত ওই রূপকথার গ্রামটা সত্যি সত্যি আছে, আর সেখানে আমাদের সব প্রশ্নের উত্তরও আছে। মিম জিদানের মাথায় টাপলি মেরে বলল, এই ইনস্টাগ্রামের যুগে তুই রূপকথার গ্রামের খোঁজ করছিস? হয় তোর মাথা খারাপ হয়, না হয় তোর দিমাগ খারাপ। জিদান হাসতে হাসতে বলল, এর একমাত্র সমাধান দ্রুত নির্বাচন।
মিম বলল, চুপ থাক, দেশে কোনো নির্বাচন হবে না। এখন বল তোর গ্রাউন্ড ফ্লোরের কি খবর, কয়টা টিকে আছে? জিদান মাথা চুলকে বলল, গ্রাউন্ড ফ্লোর মানে? মিম বলল, আরে গাধা, গার্লফ্রেন্ডের কথা বলছি। জিদান বলল, আমার আবার গার্লফ্রেন্ড হইল কবে? রাস্তাঘাটে মেয়ে দেখতে পাই এটাই অনেক, ওসব গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড তো বিলাসিতা। মিম জিদানের কান টেনে ধরে বলল, তোর আগে আমি দুনিয়াতে আসছি, আমার সাথে চালাকি করে পার পাবি না। বল, পাখির কি খবর? মেয়েটা তো সুন্দরী ছিল, একবার দেখেছিলাম। জিদান বলে বলল, আরে পাখির চেয়ে পাখির মা বেশি সুন্দর, তাই ব্রেকআপ করে দিয়েছি। মিম পুরো কুচকে বলল, তোর সমস্যা কি? মা বেশি সুন্দর হতেই পারে, তাদের ব্রেকআপ করার কি দরকার ছিল? জিদান বলল, না, আমি কোনো রিস্ক নিতে চাই না। পরে তোর বাপ যদি পাখির মার সাথে লাইন মারা শুরু করে আমার বিয়ের পর, তখন মান সম্মান কিছু থাকবো? মিম আরও জোরে কান টেনে বলল, আচ্ছা আমার বাপ তোর কি হয়? আর আমি আর বাবাকে নিয়ে সব বাজে কথা বলতে লজ্জা করে না তোর? আসল কথা বল, ব্রেকআপ কেন হয়েছে? জিদান কান ছাড়িয়ে কান ডলতে ডলতে বলল, কি আর বলবো তোকে, ওদের স্ট্যাটাস অনেক হাই আমাদের চেয়ে, এটা কখনো সম্ভব ছিল না। ওর বাবা জানলে আমার এক কাইটটা নদীতে ভাসাইয়া দিত। মিম বলল, তোর কি হয়েছে? চেষ্টা করে দেখতে তো সমস্যা ছিল না, আমি সাহায্য করতাম তোকে। জিদান বলল, বুবু তুই বুঝবি না এসব, শোন, পাখির সাথে আমার যায় না। দেখ, ও সকালবেলা ওয়াশরুমে যায়, আমি যাই হাঁকতে, ও হাঁচি দেয়, আমি দিই ডট ডট, ও ড্যাড বলে ডাকে, আমি বলি বাবা। ও রেস্টুরেন্টে গিয়ে লেগ পিস বলে অর্ডার দেয়, আর আমি বলি মুরগির রান। ওর বন্ধু বান্ধব দেখলে মনে হবে সব মডেল, আর আমার বন্ধু বান্ধব দেখলে মনে হবে মাজারের সিঁড়িতে বসে ভিক্ষা করে এক একটা। তাহলে বল, ওর সাথে আমার কীভাবে যায়? মিম হাসতে হাসতে বলল, তুই এত কথা কই পাস? আচ্ছা পাখির কথা বাদ দিলাম, জান্নাতের কি হলো? ওই তো বেশ সুন্দরী ছিল। জিদান বলল, জান্নাত বেশি লয়াল ছিল, তাই ব্রেকআপ করে দিছি। মিম বলল, মানে? লয়াল ছিল এটা তো ভালো, তাহলে ব্রেকআপ কেন করলি? জিদান বলল, আমি কষ্ট পাবো বলে আমাকে না জেনে আরও 2টা ছেলের সাথে প্রেম করতো। তুই বল, এত লয়াল মেয়ের সাথে কি আমার যায়? মিম আবার অট্টহাসিতে জিদানের পিঠে থাপ্পড় মেরে বলল, বাহ, তুই আমার ভাই বলতেই গর্বে বুকটা ফেটে যাচ্ছে। এখন চল রুমে যাই, রাত অনেক হয়েছে, ছাদে বসে থাকতে দেখলে মানুষ ভূত পেতনি ভেবে আয়তুল কুরসি পড়ে ছু মারবে। জিদান উঠে রেলিংয়ের উপর দাঁড়িয়ে বলল, একটা ম্যাজিক দেখবি বুবু? মিম বলল, কি ম্যাজিক? আর তুই ভাবে রেলিংয়ের উপর কেন দাঁড়ালি, পড়ে যাবি তো। নিচে নাম বলছি, রাতের বেলা কোনো দুষ্টামি করবি না, দুর্ঘটনা বলে কই আসে না। জিদান একটা শয়তানি হাসিতে বলল, তুই শুধু ভয় পাস না ম্যাজিকটা দেখে, তবে আমিও শিওর এটা কাজ করবে কিনা, কিন্তু রিস্ক নিয়ে দেখি। মিম অবাক চোখে বলল, কি আবল তাবল বলতেছস? কোনো ম্যাজিক দরকার নেই, এখনই নাম বলছি। জিদান একটা হাসি দিয়ে আস্তে আস্তে করে ছাদ থেকে নেমে পড়ল। মিম এক চিৎকার দিয়ে জিদান বলে ডাক দিল এবং তাড়াতাড়ি গিয়ে নিচের দিকে অবাক হয়ে গেল। চোখ বড় করে দেখলো জিদান নিচে না পড়ে হাওয়ায় ভেসে আছে মাঝপথে। মিম হা করে বলল, জিদান না, এসব আমি কি দেখছি? জিদান হাওয়ায় ভেসে ধীরে ধীরে আবার উপরে উঠে এলো এবং লাফ দিয়ে মিমের সামনে দাঁড়িয়ে বলল, কেমন লাগলো আমার ম্যাজিক? মিম এখনো চোখ ছানা বড় করে দাঁড়িয়ে আছে আর বলছে, মানে শুকনা পাতার আছড় আমার উপরে পড়েছে? না না, এটা সত্যি হতে পারে না, আমি নিশ্চয়ই স্বপ্ন দেখছি। জিদান হাসতে হাসতে মিমের হাত ধরে টানতে টানতে ছাদ থেকে নেমে বলল, হ্যাঁ এটা তোর স্বপ্নই, কাউকে বলিস না কিন্তু। ওরা চলে গেল, সেখানে দৃশ্যমান হলো অপ্সরা। অপ্সরা সুন্দর করে হাসতে হাসতে বলল, এই ছেলেটা তো আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে শুরু করেছে, ও জানতো আমি ওকে বাঁচিয়ে নিব, তাই বিনা দ্বিধায় ছাদ থেকে পড়ে গেল। দৃশ্য পরিবর্তন, একটা অদ্ভুত গ্রাম দেখা যায় মরুভূমির মাঝে, ছোট ছোট টিলার মতো ঘরবাড়ি, যেখানে কোনো গাছগাছালি নেই, পশু পাখি নেই, কিছু অদ্ভুত দেখতে লম্বা লম্বা মানুষ আকৃতির জীব ঘুরে বেড়াচ্ছে। তাদেরকে মানুষও বলা যায় না, দেখতে একই রকম কিছু বাচ্চারা দৌড়াদৌড়ি করে খেলা করছে। গ্রামের শেষ মাথায় একটা কালো পানির হ্রদ দেখা যায়, সেখানে মহিলা আকৃতির জিনিসগুলো নিজেদের কাজ করছে। এক মহিলা স্বর্ণালী রঙের কলসিতে হ্রদ থেকে পানি নিয়ে গ্রামে ফিরে এলো। দেখা যায় সেখানে ছোট্ট একটা বাজারও আছে, সবুজ লতা পাতা, শুকনো হাড়গোড় সহ আরও অনেক ধরনের খাবার নিয়ে বসে আছে দোকানিরা। ওই মহিলা কলসি নিয়ে বাজার ছাড়িয়ে এসে একটা খোলামেলা ঘরের সামনে দাঁড়ালো, যেখানে অনেক অনেক মূর্তিতে ভরপুর, ছোট বড় পুরুষ মহিলা আকৃতির অসংখ্য মূর্তি। মহিলাটা কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে আবার সামনের দিকে রওনা হলো। একটু দূরে যেতেই মহিলাটা খেয়াল করলো আশেপাশে সবাই একপাশে সরে যাচ্ছে মাথা নিচু করে। সামনে তাকে দেখলো গ্রাম প্রধান তথা সর্দার হেঁটে আসছে। একজন পেছন থেকে বড় একটা ছাতা ধরে রেখেছে। সর্দারের মাথা নেকড়ের চুলুম,
গলায় অসংখ্য দাঁত দিয়ে তৈরি একটা মালা, চেহারায় বিভিন্ন রঙের কালি দিয়ে ভরা। কলসি নিয়ে দাঁড়িয়ে থাকা মহিলাও সবার মতো মাথা নিচু করে একপাশে সরে গেল সর্দারের সম্মানার্থে। সর্দার যখন যেদিক দিয়ে চলে যাচ্ছিল তখন থমকে দাঁড়িয়ে পড়ল এবং ঘাড় বাঁকা করে সেই মহিলার দিকে তাকিয়ে চোখের ইশারায় তাকে সামনে আসতে বলল। মহিলাটা একটু ইতস্তত বোধ করে আস্তে আস্তে সামনে এসে মাথা ঝুঁকিয়ে কুর্নিশ করে বলল, জি সর্দার। সর্দার খুব গম্ভীর গলায় বলল, তোমাকে তোমার মেয়ের ব্যাপারে খোঁজ খবর রাখা উচিত, না হলে তোমার মেয়ে তোমাদের মৃত্যুর কারণ হতে পারে। জিদান, ওঠো ঘুম থেকে, অনেক বেলা হয়েছে। এই জিদান। জিদান একটু নড়াচড়া করে কান চুলকে আবার আরাম করে অন্য পাশে ঘুরে ঘুমিয়ে পড়ল। অদৃশ্য থেকে অপসরার কণ্ঠ ভেসে এলো, এই ছেলেটা তো বেলা পর্যন্ত কিভাবে ঘুমায়, ওকে কি প্রকৃতিও ডাকে না? এরপর ঝুনঝুন শব্দ হলো, যেন অপসরা পায়ে নুপুর পরে হেঁটে খাটের ওপর পাশ থেকে এ পাশে এলো। এবার দেখা গেল ময়ূরের পাখার মতো কিছু একটা জিদানের নাকে সুসরি দিতে লাগলো। জিদান ঠাস করে নিজের গালে থাপ্পড় দিয়ে চোখ বন্ধ করে ঘুম ঘুম কণ্ঠে বলল, বুবু বিরক্ত করিস না তো, ঘুমোতে দে একটু। অদৃশ্য অপসরার একটু রাগান্বিত কণ্ঠে ভেসে এলো, আমি হতে চাই বেবি, আর সে আমাকে বানিয়ে দিল বুবু, দাঁড়া তোর ঘুম ছুটাচ্ছি আমি। এরপর আবার ঝুনঝুন শব্দ করে অপসরা এদিক ওদিক একটু হাঁটল। হঠাৎ থেমে গিয়ে একটা মৃদু হাসি দিল। দেখা গেল টেবিলের ওপর থেকে পানির জগটা আপনা আপনি হাওয়ায় ভেসে জিদানের কাছে চলে এলো। এরপর জগের ঢাকনাটা আপনা আপনি খুলে গেল এবং জিদানের মুখে পানি ঢালতেই নিল, কিন্তু থেমে গেল। অদৃশ্য থেকে অপসরার কণ্ঠে, না না না, মাটা কিভাবে শিক্ষা দিলে হবে না, অন্য কিছু ট্রাই করা যাক। এই বলে জগটা জিদানের মুখের কাছ থেকে প্যান্টের কাছে এসে আস্তে আস্তে কাত হয়ে গেল এবং জিদানের প্যান্ট সহ বিছানা ভিজে গেল। জিদান সাথে সাথে ধরফর করে উঠে গেল। ততক্ষণে জগ আবার নিজের জায়গায় সহি সালামতে পৌঁছে দিয়েছে অপসরা। জিদান উঠে প্যান্ট আর বিছানা ভেজা দেখে হা করে বলল, এটা আমি কি করেছি? এই দামড়া বয়সে বিছানায় ইয়ে করে দিয়েছে, সি 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 সি। বুবু, বুবু কই, বুবু? জিদান ভেজা প্যান্ট নিয়ে খাট থেকে নেমে পা ফাঁকা করে হাঁটতে হাঁটতে ওয়াশরুমে চলে গেল। তখন হাসতে হাসতে দৃশ্যমান হলো অপসরা, খিলখিল করে মুখে হাত দিয়ে হাসতে লাগলো আর জিদানের পা ফাঁকা করে হাঁটার স্টাইল কপি করে নিজেও একইভাবে হাঁটতে লাগলো। এদিকে ওয়াশরুমের ভিতর জিদান নিজেকে গালি দিচ্ছে আর বলছে, জীবনে কোনো স্বপ্ন পূরণ করতে হোক বা না হোক, এই স্বপ্নটা ঠিকই পূরণ হয়। আমি কামটা করলাম কি? এই খবর যদি বাইরে যায় তাহলে আমি মুখ দেখাবো কি করে পাঠক মহলে? বুবু নিশ্চয়ই সকালে উঠে ভার্সিটি চলে গেছে, ভাগ্য ভালো দেখেনি। এসব বিড়বিড় করতে করতে কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে ওয়াশরুমে থেকে বের হতেই জিদান চমকে দাঁড়িয়ে গেল। জিদানের মা মরিয়ম বেগমের ছবির সামনে দাঁড়িয়ে আছে অপসরা নামের মেয়েটা। সাদা ফ্রক থেকে নূরের মতো রোশনি প্রতিফলিত হচ্ছে। এক দৃষ্টিতে মরিয়ম বেগমের ছবির দিকে তাকিয়ে আছে অপসরা। জিদান ভয় না পেলেও একটু কাঁপা কাঁপা গলায় বলল, আপনি? অপসরা জিদানের দিকে না তাকিয়ে ছবিটার দিকে আরেকটু এগিয়ে গিয়ে বলল, মায়ের সাথে তোমার বাবার পরিচয় কিভাবে হয়েছিল? জিদান হঠাৎ এমন প্রশ্নে একটু হকচকে গিয়ে বলল, জানি না, তখন আমি তো লিকুইড ছিলাম, আমি কিভাবে জানবো? অপসরা শান্ত চোখে জিদানের দিকে তাকিয়ে বলল, কখনো জিজ্ঞাসা করেনি তোমার বাবা অথবা মাকে এই বিষয়? জিদান বলল, একবার জিজ্ঞাসা করেছিলাম মাকে, মা অনেক কড়াভাবে নিষেধ করেছিল ওই বিষয় দ্বিতীয় কিছু জিজ্ঞাসা করতে, তার জিজ্ঞাসা করিনি। অপসরা এবার জিদানের দিকে এগিয়ে এসে বলল, তোমার মা কিছু একটা গোপন করেছে এবং সেটা এখন তোমাকে খুঁজে বের করতে হবে। জিদান পিছিয়ে যেতে যেতে দেয়ালের সাথে লেগে বলল, কিন্তু আপনি কি চান আমার কাছে? আমার ঘড়িতে আপনার ওড়নাটা আটকায়নি, আমার সাথে ধাক্কা লেগে আপনার হাত থেকে বইও পড়েনি, কলার খোসার ওপর পাড়া দিয়ে আমি আপনার বুকে গিয়েও ল্যান্ড করিনি, তাহলে হঠাৎ করেই কোন ইনসিডেন্ট ছাড়া আপনি আমার লাইফে আসলেন? আপনার মোটিভটা কি? অপসরা এক ঝটকায় জিদানের সামনে এসে আঙ্গুল দিয়ে গালে সুসুরি দিতে দিতে বলল, বা আমার মেহবুবের জবান ফুটছে দেখি, আমাকে দেখে এখন ভয় পাচ্ছ না কেন? এই বলে আঙ্গুল গাল থেকে দাড়ি থেকে গলায় আনতে জিদানকে ধাক্কা দিয়ে অপসরা হাত সরিয়ে দিয়ে বলল, কাত কত লাগে বাল, আর আপনাকে দেখে ভয় পাবো কেন? আমি আয়াতুল কুরসি পারি তো। এই কথা শুনে অপসরা নিজেই বিসমিল্লাহ বলে আয়াতুল কুরসি তেলাওয়াত করা শুরু করলো। জিদান হতবাক হয়ে তাকিয়ে রইল। এত সুন্দর কণ্ঠ মেয়েটার, এত মধুর তেলাওয়াত, যেন এক মুহূর্তের জন্য অন্য জগতে চলে গিয়েছিলাম। তেলাওয়াত শেষ করে অপসরা জিদানের দিকে তাকিয়ে মুচকে হাসল। জিদান আস্তে করে বলল, সরিষার ভিতরেই ভূত,
মানে ভূতের মুখে আইতুল কুরসি? তাইলে ভূত ভাগাবো কি দিয়ে? অপসরা একটু রেগে জিদানের কলার চেপে এক হাত উপরে তুলে বলল, আমি কোনো ভূত নই, আমি অপসরা। তোমার লজ্জা করে না তো সুন্দর একটা মেয়েকে ভূত বলে সম্বোধন করতে? জিদান ঘাবড়ে গিয়ে বলল, মাপ চাই, দোয়াও চাই, আমাকে নিচে নামান প্লিজ, না হলে আবার প্যান্ট নষ্ট হয়ে যাবে। তখনই খাটের ওপরে থাকা জিদানের ফোন বেজে উঠল। জিদান বলল, নিচে নামান না প্লিজ, কে কল দিয়েছে দেখি, জরুরি কিছু তো হতে পারে। অপসরা জিদানকে নিচে না নামিয়ে হাতের ইশারায় ফোনটা উড়িয়ে এনে কল রিসিভ করে জিদানের কানে ধরল। জিদান উপর পাশ থেকে তোতলানো কণ্ঠে বলল, বাবা হ্যালো হ্যালো। জিদানের মুখটা হঠাৎ করে কালো হয়ে গেল। দাঁত কটমট করে জিজ্ঞাসা করলো, বুবু কাঁদছিস কেন তুই, কি হয়েছে? অপসরা জিদানকে ধীরে ধীরে নিচে নামিয়ে এনে বলল, কি হয়েছে? দৃশ্য পরিবর্তন। মিম ভার্সিটির ক্যান্টিনে বসে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। মিমের শরীরে অসংখ্য ক্ষত চিহ্ন, ড্রেসটা ময়লা ও ছেঁড়া, ঠোঁটের কোণে রক্ত, হাতে কাচের চুড়িগুলো ভেঙে অনেকটা ক্ষত তৈরি হয়েছে, গলায় কালো দাগ বসে আছে, যেন কেউ ফাঁস লাগিয়েছে। মিমের বান্ধবীরা চারপাশে ঘিরে আছে আর জিজ্ঞাসা করছে, কি হয়েছে তোর, এই অবস্থা কিভাবে হলো, কি করেছে? কিন্তু মিম চুপ করে আছে, কাউকে কিছু বলছে না। এর মাঝে হনন করে হেঁটে সেখানে জিদান চলে এসে মিমের সামনে দাঁড়ালো। মিম অসহায় আর কান্না ভেজা চোখে জিদানের দিকে তাকালো। জিদানের চোখগুলো লাল টকটকে হয়ে গেল, যেন রক্ত গড়িয়ে পড়বে। জিদান কর্কশ গলা জিজ্ঞাসা করল, কি হয়েছিল? মিমের চোখের কোণবে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। তার সাথে দৃশ্য চলে যায় কিছুক্ষণ আগে। মিম ভার্সিটিতে প্রবেশ করতেই মিমের চোখ গেল দূর, অন্য পাশে ঘুরে দাঁড়িয়ে আছে লাল পাঞ্জাবি পরিহিত একটা লোক। মিমের খটকা লাগলো এবং মনে মনে বলল, চিঠির খাম দিয়ে যাওয়ার সময় তো এমনই লাল পাঞ্জাবি পরিহিত একজনকে দৌড়ে সিঁড়ি বেয়ে চলে যেতে দেখেছিলাম। এটা সেই লোকটা নয় তো? ভাবতে ভাবতে ওই লোকটার দিকে এগিয়ে গেল। অন্যদিকে ঘুরে থাকায় মুখ দেখা যাচ্ছে না তার। মিম কিছু দূরত্ব বজায় রেখে পেছন থেকে ডাক দিল, হ্যালো, এক্সকিউজ মি, শুনছেন? লোকটা মিমের ডাক শুনে পেছনে না তাকিয়ে সামনের দিকে হাঁটা দিল। মিম একটু অবাক হয়ে লোকটার পিছু নিল এবং ডাকতে লাগলো, আপনাকে বলছি, হ্যালো, কোথায় যাচ্ছেন, কথা শুনুন আমার। কিন্তু লোকটা এক প্রকার তাড়াহুড়া করেই হাঁটছে। মিমও যেন মন্ত্রমুগ্ধের মতো লোকটার পিছু নিয়েছে। কোথায় যাচ্ছে মিমের সেদিকে খেয়াল নেই। হঠাৎ মিমের চোখে পোকা জাতীয় কিছু একটা চলে গেল। মিম মৃদু আওয়াজ করে চোখ বন্ধ করে হাত দিয়ে চোখ পরিষ্কার করে সামনে তাকাতেই সেখানে আর কাউকে দেখতে পেল না। এতক্ষণে মিমের হুঁশ ফিরেছে। মিম আশেপাশে তাকিয়ে দেখল ভার্সিটির পরিত্যক্ত আবাসিক হলের সামনে চলে এসেছে। একটা অনেক পুরাতন শ্যাওলা ধরা বিল্ডিং। বিল্ডিংয়ের দেয়াল বেয়ে অসংখ্য আগাছা বেয়ে উঠেছে, দরজা জানালাগুলো ভাঙাচোরা। এখানে ভুল করেও কেউ আসে না। মিম একটু ঘাবড়ে গিয়ে যখনই ফিরে আসতে যাবে তখনই পরিত্যক্ত বিল্ডিংয়ের ভেতর থেকে একটা হাসির শব্দ ভেসে এলো। মোটা কণ্ঠের কোন এক পুরুষ হাসি। মিমের পুরো শরীরে কাঁটা দিয়ে উঠল এরকম হাসি শুনে। হাসির শব্দে মিমের আত্মাসহ কেঁপে উঠেছে। আর কিছু না ভেবে মিম সেখান থেকে দৌড় দেওয়ার চিন্তা করল এবং উল্টে ঘুরে দৌড় দিল। কিন্তু একটু দূরে যেতেই পরিত্যক্ত বিল্ডিংয়ের ভেতর থেকে একটা গাছের লতা উড়ে এসে মিমের পায়ে প্যাচ দিয়ে ধরে টান দিয়ে তাকে ফেলে দিল। মিম চিত হয়ে উল্টে পড়ে গেল এবং চিৎকার করতে নিলে মিমের মুখে যেন আঠার মতো আটকে গেল। লতাপাতা পিছে একটা হ্যাচকা টানে মিমকে বিল্ডিংয়ের ওপর নিয়ে যেতে লাগলো কোনো এক অদৃশ্য শক্তি। মিম হাজার চেষ্টা করেও লতাপাতার প্যাচ থেকে নিজেকে ছাড়াতে পারল না। ঠিক যখন বিল্ডিংয়ের ভেতরে টেনে নিয়ে যাবে তখন মিম কোনোভাবে পায়ের থেকে লতাপাতা ছাড়িয়ে নিল এবং উঠে দৌড়ে পালাতে নিলে মুখ বন্ধ হয়ে গঙ্গানির মতো শব্দ করে। তখনই মিমের হাত চেপে ধরল এক অদৃশ্য হাত। কাচের চুড়িগুলো ভেঙে মিমের হাতে বিঁধে গেল। মিম চিৎকারও করতে পারছে না। মিমকে তুলে ছুঁড়ে মারল। ছিটকে গিয়ে শুকনো পাতা উড়িয়ে আছড়ে পড়ল। মিম কোঁকড়াতে লাগলো। হঠাৎ গাছের ওপর থেকে কিছু লতাপাতা নেমে এসে মিমের গলা পেঁচিয়ে ফাঁস দেওয়ার মতো করে মিমকে ঝুলে দিল গাছে। মিম ছটফট করতে লাগলো পা দিয়ে দাঁড় করিয়ে। হাত দিয়ে গলা থেকে লতাপাতা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে লাগলো, কিন্তু সব চেষ্টায় বিফলে যাচ্ছে। দম বন্ধ হয়ে আসছে মিমের। হঠাৎ মনে পড়ল মোবাইলের কথা। ভাগ্যক্রমে ব্যাগটা তখনও মিমের কাঁধেই ছিল। কোনো রকম ব্যাগ থেকে মোবাইলটা বের করে কাঁপা কাঁপা হাতে আয়াতুল কুরসি প্লে করে দিল। আয়াতুল কুরসির শব্দ শুনে একটা কর্কশ গড়গড় রাগান্বিত শ্বাস প্রশ্বাস ভেসে আসলো চারিদিক থেকে। শেষ পর্যন্ত লতাপাতাগুলো মিমকে ছেড়ে দিল।
মিম অপর পাশ থেকে ধপাস করে নিচে পড়ে কাশতে কাশতে নিঃশ্বাস নিতে লাগলো। আর এক মুহূর্ত দেরি না করে কাঁপতে কাঁপতে উঠে সেখান থেকে খোঁড়াতে খোঁড়াতে দৌড়ে পালালো। দৃশ্য বর্তমানে ফিরে এলো। দেখা গেল মিম এবং জিদান সেই পরিত্যক্ত বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে আছে। মিম এখানে পুনরায় আসতে চায়নি, কিন্তু জিদান এক প্রকার জোর করেই নিয়ে এসেছে মিমকে। জিদানের সাহস এখন অন্য জায়গায়। জিদান জানে যে কোনো বিপদ অপসরা তাকে সাহায্য করবে। জিদান চিৎকার করে বলল, কার এত বড় সাহস আমার বুবুকে আঘাত করেছে? যদি এক বাপের জন্মের হোস তাহলে আমার সামনে আয়। মিম বলল, ভাই তুই ভুল করছিস, এটা খুব খারাপ জিনিস, তোর বিপদ হতে পারে, চল এখান থেকে। জিদান বলল, বুবু তুমি চুপ থাকো তো, আজকে ওর হাত না ভেঙে আমি যাব না। এই বলে জিদান বিল্ডিংয়ের ভেতরে যাওয়ার জন্য পা বাড়ালো। মিম বাধা দিলেও শুনল না। জিদান ভেতরে যেতে গুম গুম শব্দ ভেসে আসলো ভেতর থেকে। মিম বাইরে দাঁড়িয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে ডাক দিল, জিদান না, বাইরে আয় বলছি ভাই। তখনই ধুম করে উড়ে এসে জিদান বাইরে পড়ল মুখ থুবড়ে। একদম মিমের সামনে এসে কুকরাতে কুকরাতে বলল, নিয়ে আসছি, বল কি বলবি। মিম বলল, চল এখান থেকে, যাওয়ার সময় হুজুরের কাছ থেকে তেল পরা নিয়ে যাব, তাহলেই হবে, এটা খুব খারাপ শক্তি। জিদান উঠে জামা প্যান্ট ছাড়তে ছাড়তে বলল, তেলটা আমি মালিশ করে দিয়ে আসছি, দাঁড়া। এই বলে আবার পা বাড়ালো বিল্ডিংয়ের ভেতরে যাওয়ার জন্য। জিদানের মুখে শয়তানে এক হাসি, সাথে চোখের মনি গায়েব। সম্পূর্ণ ধবধবে সাদা রঙের চোখে হাতের মুষ্টি বন্ধ করে বিল্ডিংয়ের ভেতরে প্রবেশ করল। জিদানের এই রূপ পেছন থেকে মিম দেখতে পেল না ঠিক, কিন্তু একটা বিষয় মিমের চোখ এড়ালো না। জিদানের ছায়া ছিল দুইটা, একটা তো জিদানের, আরেকটা নারী মূর্তির ছায়া। ভেতর থেকে ধুমধাম শব্দ ভেসে আসছে। পরিত্যক্ত বিল্ডিংয়ের ইটের দেয়াল ভেঙে হুড়মুড় করে পড়ার শব্দ আসছে। সাপের মতো ফুসফুস করে কিছু একটা। মিম একটু ভয় পাচ্ছে আর মৃদু কণ্ঠে ডাক দিচ্ছে, জিদান কই তুই, কি শুরু করছোস? এভাবে কিছুক্ষণ কেটে গেল। হঠাৎ জিদানকে বেরিয়ে আসতে দেখা যায়। বাম হাতে লাল রঙের একটা ভয়ানক সাপ। সাপটা জিদানের হাতে পেঁচিয়ে ধরে আছে। জিদান সাপের গলা চেপে ধরে ঠিক সাপের মতোই পেঁচিয়ে পেঁচিয়ে হাঁটতে হাঁটতে মিমের দিকে আসতে লাগলো। মিম ঘাবড়ে গিয়ে পিছিয়ে যেতে বলল, এটা কি জিদান? না, তুই কি করছিস? এটাকে ছাড়, কামড় দিবে তোকে, খবরদার এটা নিয়ে আমার সামনে আগাবি না, থাম বলছি। জিদান থেমে গেল এবং অন্য এক মোটা কণ্ঠে বলল, এই তোর লাল পাঞ্জাবি পরে তো সেই লোক, ওর কত বড় সাহস তাকে আঘাত করেছে, তোর রক্ত ছাড়িয়েছে। এই বলে বিশাল হা করে এক কামড়ে সাপের মাথাটা আলাদা করে ফেলল জিদান। কর্মর করে সাপের মাথাটা চিবিয়ে খেয়ে নিল। এই দৃশ্য দেখে মিম চোখ উল্টে আওড়াতে আওড়াতে বলল, ওয়াল্লাহ ওয়াল্লাহ, এটা আমি কি দেখছি? আমি সেন্সলেস হচ্ছি না কেন এখনো? জিদান না, তুই এটা কি করলি? এই বলে মাথা করে পড়ে গেল মিম। হঠাৎ জিদানের হুঁশ ফিরে এলো। হাতে মাথাবিহীন সাপ পেঁচিয়ে থাকতে দেখে মাগো বলে তাড়াতাড়ি ছিটকে ফেলে দিল। জিব্বা নাড়তে নাড়তে বলল, মুখের ভেতর কেমন জানি লাগছে, মনে হচ্ছে কাছে কিছু খেয়েছি, কিন্তু কি? বুবু তো কি হয়েছে? এই বলে মিমের কাছে দৌড়ে গেল জিদান। মিম তখনও পুরোপুরি সেন্সলেস হয়নি। নিবু নিবু চোখে জিদানের দিকে তাকিয়ে বলল, হায় রে সাপুইরা, তুই কামড়াকে উঠলি কি? এই বলে টুম করে বেহুশ হয়ে গেল মিম। জিদান বুবু বুবু বলে কয়েকবার ডাক দিয়ে ভাবল, সাপুইরা মানে আমি আবার কি করলাম? এই বলে থু করে সেফ ফেলে বলল, ধুর, মুখের ভিতর কেমন যেন লাগতেছে, মনে হচ্ছে সাপের মাথা চিবায় খাইছি। সাপের মাথা? এই বলে পেছনে তাকিয়ে মাথাবিহীন সাপ দেখে এক ঝটকায় দাঁড়িয়ে বলল, মানে এই সাপের মাথা কই? হঠাৎ পেছন থেকে হাসির সাথে অপসরার কণ্ঠ, তোমার পেটে। জিদান চমকে গিয়ে পেছনে তাকিয়ে বলল, আমার পেটে মানে? এক মিনিট, তুমি আমাকে দিয়ে সাপের মাথা খাইয়েছ? অপসরাটা তৃপ্তির ঢেকুর তুলে বলল, খুব খিদে পেয়েছিল, তাই লোভ সামলাতে পারিনি। চিন্তা করো না, চিবিয়েছ তুমি ঠিক, কিন্তু খেয়েছি আমি, ওটা আমার পেটে। জিদান ওয়াক করে বমি করার ভান করে থুতু ফেলে বলল, এই জন্য বলি ওয়াং জং কিম আমার এই সাপুইরা বলল কেন? আপনার কি আক্কেল জ্ঞান নেই? কি সব খাইছো আমাকে? অপসরা কিছু বলতে যাবে তখনই পরিত্যক্ত বিল্ডিংয়ের ভেতর থেকে কারোর বেরিয়ে আসার পায়ের শব্দ আসলো। অপসরা এবং জিদান সেদিকে তাকালো চমকে গিয়ে। জিদান অবাক হয়ে বলে উঠল, সৌম্য তুই এখানে? দৃশ্য শুরু হলো সে গ্রাম থেকে। আমি সাবধান করেছিলাম তোমাদের, কিন্তু তোমরা তোমাদের মেয়েকে বুঝতে পারোনি, এর জন্য তাকে শাস্তি তো পেতেই হবে। কথাগুলো বলছিল গ্রাম প্রধান তথা সর্দার। সামনে হাঁটু গেড়ে বসে আছে অপসরার মা এবং বাবা। অপসরার বাবা হাত জোড় করে বলল, সর্দার
দয়া করে এত কঠোর হবেন না। আমি আমার মেয়েকে বুঝে নিয়ে আসবো, কথা দিলাম। সে আর আপনার মামলায় নাক গলাবে না। সর্দার ক্রোধান্বিত হয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, আমি তাকে আগামীকাল সন্ধ্যার আগে এই গ্রামে দেখতে চাই। যদি সে নিজ মুখে মেনে নেয় আমার কাজে ব্যাঘাত ঘটাবে না, তাহলে তাকে ক্ষমা করার চিন্তা করে দেখব। অপ্সরার বাবা বলল, আমি তাকে আগামীকাল সন্ধ্যার আগে আপনার কাছে হাজির করব সর্দার। সে অবশ্যই নিজ মুখে স্বীকার করবে, আমি কথা দিলাম। সর্দার হাতের ইশারায় তাদের তাঁবু থেকে বের হয়ে যেতে বলল। অপ্সরার বাবা মা উঠে বের হয়ে যেতে নিলে সর্দার ডাক দিল, আবু খালিদ। অপ্সরার বাবা থেমে গিয়ে পেছনে তাকিয়ে বলল, জি সর্দার। সর্দার তার আসন থেকে উঠে এসে অপ্সরার বাবার কাঁধে হাত দিয়ে বলল, তোমার ভিন্ন জাত, ভিন্ন ধর্মে জানার পরেও আমার কাবিলাতে থাকতে দিয়েছি। তোমরা এখানে নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, এক আল্লাহর অস্তিত্বের সাক্ষী দাও। কখনো তোমাদের এসব কাজে আমি আমার রক্ষীরা বাধা দেয়নি। আশা করি নিজের মেয়ের জন্য এই আবাসস্থল হারাতে চাইবে না। অপ্সরার বাবা একটু চিন্তা করে বলল, জি সর্দার, আমি সেটা উপলব্ধি করেছি। আপনাকে আমি হতাশ করব না, আমি আমার মেয়েকে বুঝিয়ে নিব। সর্দার বলল, তাই যেন হয়। তুমি জানো সে এখন কোথায় আছে? দৃশ্য পরিবর্তন। সৌম্য, তুই এখানে কি করছিস? জিদানের প্রশ্ন শুনে সৌম্য ফ্যাল করে তাকিয়ে রইল, যেন সৌম্য জিদানের কথা শুনতেই পায়নি। জিদান সৌম্যর দিকে যেতে নিলে অপ্সরা থামিয়ে দিয়ে বলল, জিদান আমি দেখছি, দাঁড়াও। জিদান দাঁড়িয়ে রইল। অপ্সরা ধীরে ধীরে এগিয়ে গিয়ে সৌম্যর কানে ফিসফিস করে বলল, চিরি, আমি জানি তুমি কি করতে চাচ্ছ, কিন্তু সৌম্যকে ব্যবহার করা ছেড়ে দাও। সৌম্য জিদানের সবচেয়ে ভালো বন্ধু। সৌম্যর যদি কিছু হয় তাহলে জিদান অনেক কষ্ট পাবে, আর জিদান কষ্ট পেলে আমি কষ্ট পাবো, আর আমি কষ্ট পেলে দুনিয়ার কেউ শান্তিতে থাকতে পারবে না। হঠাৎ সৌম্য একটা কাঁপুনি দিয়ে স্বাভাবিক হয়ে গেল এবং অবাক হয়ে জিদানের দিকে তাকিয়ে বলল, জিদান তুই এখানে, আর আমি এখানে কেন? স্পষ্ট সৌম্য অপ্সরাকে দেখতে পাচ্ছে না। জিদান এগিয়ে এসে বলল, মানে কি? তুই এখানে কিভাবে এসে জানিস না? সৌম্য বলল, বিশ্বাস কর ভাই, আমি সত্যি জানি না এখানে কিভাবে এলাম। আমি তো বাসায় ছিলাম। শেষবার মনে আছে গভীর রাতে মা আমাকে ডাকছিল বাইরে থেকে। আমি দরজা খুলে দেখি মা একটু দূরে উঠানে দাঁড়িয়ে আছে উল্টো ঘুরে। তারপর আর কিছু মনে নেই। অপ্সরা পাশ থেকে বলল, সে সত্যি বলছে জিদান, আমি তোমাকে পরে সব খুলে বলছি। এখন এই চ্যাপ্টারটা ক্লোজ করে এবং চলো এখান থেকে। ততক্ষণে মিমের জ্ঞান ফিরেছে। কুকরাতে উঠে জিদানকে উদ্দেশ্য করে বলল, তুই অ্যাসিড দিয়ে মুখ দিয়ে আয়সা পুইরা। জিদান বলল, তুই চুপ থাকতো একটু, দেখি কি জ্বালা। সৌম্য এখানে কিভাবে এসেছে সেটা নাকি ও নিজেও জানে না। কিছুক্ষণ পরে বলবে ওর হাতের অনুমান অঙ্কিত ধাগাটা কোথায় ও সেটাও জানে না। সৌম্য অবাক হাতের দিকে তাকিয়ে দেখলো সত্যি অনুমান অঙ্কিত ধাগাটা তার হাতে নেই। এটা সৌম্যর দাদি বেঁধে দিয়েছিল হাতে। সৌম্য এদিক ওদিক খুঁজতে শুরু করলো ধাগাটা। এদিকে মিম নিজের ফোনটা বের করে বাবাকে কল করলো, কিন্তু কল রিসিভ হচ্ছে না। মিমকে বিরক্ত দেখে জিদান জিজ্ঞাসা করলো, কি হয়েছে? মিম বলল, বাবাকে ফোনে পাওয়া যাচ্ছে না। তোকে কল করার আগেও বাবাকে কল করেছিলাম, কিন্তু রিসিভ করেনি। এখনো কল করলাম, রিসিভ করছে না। জিদান বলল, হবে হয়তো পাশের বাসায় আন্টির বাসায় চা বানানোর বাহানায় দুধ আনতে গিয়ে গল্প শুরু করে দিয়েছে। তোর বাপের তো আবার দিন দুনিয়ার খেয়াল থাকে না পাশের বাসায় আন্টি পেয়ে গেলে। মিম ধমক দিয়ে বলল, চুপ থাক তুই, সবসময় বাবাকে নিয়ে উল্টাপাল্টা কথা, আমি আছি টেনশনে। জিদান বলল, যা সত্যি তাই বলেছি, তোর মনে নেই একবার আন্টির বাসায় দুধ আনতে গিয়ে পায়েস খেয়ে ফিরেছিল? মিম বিরক্ত হয়ে ধ্যাত বলে চলে গেল একটু সামনে এবং বাবাকে মিলাচ্ছে কল বারবার। অপ্সরা বলল, আমার এখন যেতে হবে, আবার দেখা হবে। জিদান বলল, না তোমার আজকে ছুটি নেই, সারাদিন আমার সাথে থাকবে, ঘুরবে ফিরবে, গান গাইবে, সন্ধ্যারে চলে যেও। অপ্সরা একটু হেসে বলল, কিন্তু আমার মনে হচ্ছে বাবা আমাকে স্মরণ করছে, হয়তো জরুরি কিছু হবে। জিদান বলল, বাবাকে বলো তোমার মায়ের সাথে সময় কাটাতে। তুমি এত বড় হয়ে গেছো, এখনো তোমার একটা খেলার সাথী নেই। মনে হচ্ছে তোমাদের বাড়ি থেকে ফার্মেসি খুব কাছেই। অপ্সরা হা করে একটু লজ্জা পেয়ে বলল, ছি কী সব বলো তুমি। আচ্ছা যাও, আজকে সারাদিন তোমার সাথে থাকবো, কিন্তু কোনো সুযোগ নেওয়ার চেষ্টা করবে না। জিদান বলল, আয়াতুল কুরসিতে তোমার কিছুই হয় না, সেখানে সুযোগ নেওয়ার প্রশ্নই আসে না। আর তোমার তো আগুনের তৈরি, তোমার সাথে কিছু করতে গেলে আমার ওটা পুড়ে যাবে। অপ্সরা জিদানের মুখ চেপে ধরে বলল, একদম চুপ, মুখে কিছু আটকায় না তোমার? দূর থেকে মিম দেখলো জিদান একা একাই মুখ থেকে কিছু সরানোর চেষ্টা করছে। মিম ডাক দিয়ে বলল, এই বলদ, তুই এরকম অ্যাবনর্মাল আচরণ কেন করতেছিস? এদিকে বাবা কলই ধরছে না, বুঝলাম না কি হলো। অপ্সরা জিদানের মুখ ছেড়ে দিতে জিদান বলল, এক কাজ কর বাবু, তুই বাসে চলে যা, আমিও চলে যাই। দেখ বাসে গিয়ে তোর বাপ অফিসে না গিয়ে নাক ডেকে ঘুমাচ্ছে। মিম বলল, তা অবশ্য হতে পারে,
বাবার তো আবার অনেক ঘুম। তাহলে আমি বাসায় গেলাম, তুই এখান থেকে চলে যা, তোর এই পাগলা বন্ধুকে সামলা, দেখ কেমন ইন্দুরের মতো দাপড়াচ্ছে। এই বলে মিম চলে গেল। জিদান দেখল সৌম্য হামাগুড়ি দিয়ে লতা পাতা সরিয়ে হাতে ধাগাটা খুঁজতে। তখনও জিদান বলল, একটা ধাগাই তো হারাইছে রে তোর, তাই বলে এত অস্থির ওর কি আছে, যা বাড়ি ফিরে যা। সৌম্য বলল, না রে ভাই, এটা আমার দাদির শেষ স্মৃতি, এটা হারালে বাবা অনেক বকাঝকা করবে, একটু খুঁজে দেখ না পাস কিনা। জিদান বলল, এখানে থাকলে অবশ্যই চোখে পড়তো, খামাখা পেরেশান না হয়ে বাড়ি ফিরে যা। আর হতে পারে এই ধাগাটার জন্যই তোর বিয়ে হয় না, তোর দাদিও যেমন বিয়ে করেনি তো কখনো, তোকে বিয়ে না করার জন্য এই ধাগাটা দিয়েছিল। সৌম্য থতমত খেয়ে একটু রেগে বলল, মজা করছিস তাই না? ওই হালা আমার দাদির বিয়ে না হলে আমার বাবা আসলো কোথা থেকে, আমি আসলাম কোথা থেকে? জিদান মাথা চুলকে বলল, তাও ঠিক, আর যদি খুঁজতে থাক পেলে আমাকে জানাইস, আমি খুঁজে দেব নে, আমি যাই। এই বলে জিদান হাঁটা দিল। পেছন পেছন অপসরও হাঁটতে লাগলো, যা সৌম্য দেখল না। সৌম্য বলতে লাগলো, আজকে আমার বাবা আমাকে সাপ পেটানো পেটাবে, কই আমার ধাকাটা? হঠাৎ সৌম্য আবার কাঁপুনি দিয়ে উঠল। সৌম্যর মাঝে পরিবর্তন এলো। ধীরে ধীরে দাঁড়িয়ে এক পা দুপা করে হেঁটে বাইরে এসে মাথাবিহীন সেই সাপটার কাছে গেল এবং সেটা হাতে নিয়ে খুব শান্ত গলায় বলল, তোমার মৃত্যু বৃথা যেতে আমি দেব না। আমাদের লক্ষ্য পূরণ হলে এদের সবাইকে এক এক করে মেরে ফেলব। দৃশ্য পরিবর্তন। অপ্সরা সম্পূর্ণ দৃশ্যমান হয়ে সাদা একটা থ্রিপিস পরে জিদানের পাশে হাঁটছে নদীর কিনারা ঘেঁষে। খোলা চুলে জবা ফুল গাঁথা, চোখে কাজল দেয়া, কানে নীল রঙের অদ্ভুত সুন্দর ঝুমকা ঝুলছে। আশেপাশে অনেকেই মুগ্ধ হয়ে অপ্সরার দিকে তাকিয়ে আছে। এটা অবশ্য জিদানের বেশ হিংসা হচ্ছে। আর অনেকেই সেখানে হাঁটাহাঁটি করছে, বাচ্চারা ফুটবল খেলছে মাঠে, কাপড়রা হাত ধরে হাঁটছে দেখে জিদান আমথামত করে বলল, হাত ধরার অনুমতি নেই। অপ্সরা একটু মুচকি এসে বলল, না, হাত ধরে পরে যদি আবার ছেড়ে দাও তাহলে অনেক কষ্ট পাবো আমি। জিদান বিড়বিড় করে বলল, এ তো মাইন্ডসেট চেয়েও বেশি ওভার অ্যাক্টিং জানে, হাতটা যদি ধরতে না দেয় তাহলে এত রিকোয়েস্ট করতে ঘুরতে এসে কি লাভ হইল? অপ্সরা বুঝতে পারলো এবং আস্তে আস্তে জিদানের আঙ্গুল নিজের আঙ্গুল টাচ করলো হাঁটার সময়। জিদানও একটু মুচকে হাসলো এবং গ্রিন সিগন্যাল পেয়ে আলতো করে অপ্সরার হাত ধরে হাঁটতে লাগলো। দুজন কেউই কারোর মুখের দিকে তাকাচ্ছে না, কিন্তু দুজনের মুখে লাজুক হাসি। ব্যাকগ্রাউন্ডে গান চলছে। তুমি চাঁদের জোছনা নও, ফুলের উপমা নও, নও কোনো পাহাড়ি ঝর্ণা, আয়না তুমি হৃদয়ের আয়না। জিদান অপলকভাবে অপ্সরার দিকে তাকিয়ে আছে। অপ্সরা আঙ্গুল দিয়ে চোখের থেকে একটু কাজল নিয়ে নিজের কপালে ফোঁটা দিয়ে দিল। জিদান বলল, এটা কেন করলে? অপ্সরা বলল, তুমি যেভাবে আমার দিকে তাকিয়ে আছো এভাবে তো শিয়াল মুরগির দিকে তাকিয়ে থাকে, তাই কালো টিপ দিয়ে দিলাম যাতে তোমার নজর না লাগে। জিদান একটু হেসে বলল, আমার নজর অতটা করা না, বেশির থেকে বেশি হলে তোমার পেট খারাপ হবে, আর কিছু না। অপ্সরা বলল, পেট খারাপ হলে তোমার হবে, সাপের মাথা কিন্তু তোমার পেটে। জিদান ওয়াক থু করে স্যাপ ফেলে বলল, আবার মনে করাচ্ছ সেটা? তুমি কিভাবে পারলে ওই কাজটা করতে, তা আবার ওই ওয়াং জেং কিমের সামনে? অপ্সরা বলল, ক্ষুধা লাগলে আমার মাথা কাজ করে না, এমনকি তোমার মাথা খেয়ে ফেলতে পারি ক্ষুধার জ্বালায়, পরে অবশ্য হুঁশ ফেরার পর কষ্ট পাবো। জিদান একটু ঘাবড়ে গিয়ে তোতলানো কণ্ঠে বলল, মানে তুমি মজা করছো তাই না? আমাকে তুমি খাবে কেন, আমরা তো বন্ধু। অপ্সরা হাই তুলে বলল, হ্যাঁ, হরিণ যদি ঘাসের সাথে বন্ধুত্ব করে তাহলে খাবে কি? তোমার বিশ্বাস হচ্ছে না তো আমি তোমার মাথা চিবিয়ে খেতে পারি। ঠিক আছে, তাহলে খেয়ে দেখাচ্ছি। এই বলে অপ্সরা একটু আশেপাশে তাকিয়ে মানুষজন না দেখে নিজের মুখ বিশাল আকৃতির করে হাঁ করে জিদানের দিকে এগিয়ে আসতে নিলে জিদান ভয় চিৎকার দিয়ে উঠল। সাথে সাথে অপ্সরা স্বাভাবিক রূপ ধারণ করে খিলখিল করে হাসতে লাগলো। জিদানের চিৎকার শুনে আশেপাশের অনেকেই তাকিয়ে রইল। জিদান হাবলার মতো বুকে থুতু দিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, এমন ফাজলামার করবে না আমার সাথে, আমার আত্মা জিব্বাই গোড়ায় চলে আসছিল একদম, কি সাংঘাতিক মেয়ে তুমি। অপ্সরা হাসি থামিয়ে বলল, তুমি আসলে একটা পাগল, তুমি ভাবলে কি করে আমি তোমার মেরে ফেলবো? তুমি শুধু আমার সব কিছু, তোমাকে আমি কখনো হারাতে দেব না, নিজেকে হারিয়ে হলেও তোমাকে বাঁচিয়ে রাখবো। জিদান এবার শান্ত হয়ে বলল, জানি না তুমি আমার মাঝে কি এমন পেয়েছো, আমি কখনো কারোর কাছে স্পেশাল ছিলাম না, শুধু আমার মা ছাড়া কেউ আমাকে বোঝেনি। বাবা তো সবসময় আমাকে বকা দিত, সামান্য ভুলের জন্য গায়ে হাত তুলতো, এমনকি যা করি আমি করিনি তার জন্য মার খেয়েছি বাবার হাতে।
মা বেঁচে থাকতে আমার একটা আশ্রয় ছিল, কিন্তু মা মারা যাবার পর আমি পৃথিবীতে সম্পূর্ণ একা হয়ে পড়ি। মায়ের ঘ্রাণ পাওয়া বুবুও চলে যায় বাবার কাছ সাথে, কিন্তু আমি যেতে পারি না মাকে ছেড়ে। আমি রয়ে গিয়েছি আর রয়ে যাব। অবসর জিদানের হাতে হাত রেখে বলল, এখন আমি আছি তোমার জীবনে, তোমার জমে থাকা সকল কষ্ট আমাকে দিয়ে দাও, আমি খুব যত্ন করে সেগুলো নিশ্চিহ্ন করে দেব। জিদান সুন্দর করে এসে বলল, কিন্তু তোমার আর আমার মাঝে অনেক শক্ত একটা দেয়াল আছে। তুমি আল্লাহর অন্য এক সৃষ্টি, আমি ভিন্ন সৃষ্টি, আমাদের মিল কখনো সম্ভব না, এটি ইসলামও সমর্থন করে না। অবসরে কিছুক্ষণ চুপ থেকে মুচকে এসে বলল, ইসলাম সম্পর্কে আমি আমার বাবার কাছ থেকে অনেক কিছু জেনেছি। অনেক ফকিহদের মতে জিন আর মানুষের সম্পর্ক জায়েজ রয়েছে, যদিও পরবর্তী সময়ে সৃষ্টিজগৎ পার্থক্য দেখিয়ে ওলামাগণ এটাকে নাজায়েজ ফতোয়া দিয়েছে, কিন্তু কোরআন বা হাদিসে স্পষ্ট কোনো দলিল নেই এই বিষয়ে। জিদান বলল, আচ্ছা বুঝলাম, তুমি তো অনেক কিছু জানো, এখন আমার একটা প্রশ্নের উত্তর দাও তো। অপসরা ভুরু কুচকে তাকালো। জিদান বলল, মনে করো আমার অনেক রাগ উঠেছে, তখন কি বসে বসে আবু জাহেল, ফেরাউন, নামরুদকে গালাগালি করতে পারবো রাগ নিয়ন্ত্রণ করার জন্য? অপসরা হু করে এসে বলল, তুমি পাগল, আচ্ছা চলো, এখন যাওয়ার সময় হয়েছে। তখনই জিদানের ফোন বেজে উঠল। জিদান পকেট থেকে ফোন বের করে দেখলো মিম কল দিয়েছে। জিদান একটু বিরক্ত হয়ে বলল, ও আমার এখন কল কেন দিয়েছে? নিশ্চয় ওর বাপের পাশের বাসায় হাতে হাতে ধরেছে। এটা বলতে বলতে কল রিসিভ করে বলল, কি হয়েছে বল, আমার কথা সত্যি হয়েছে তো? হঠাৎ জিদানের হাসি খুশি মুখটা কালো হয়ে গেল। জিদানের হাত কাঁপতে কাঁপতে ফোনটা হাত থেকে পড়ে গেল, চোখে পানি টলমল করছে। অপসরা অবাক হয়ে বলল, কি হয়েছে জিদান, তুমি এমন করছো কেন? জিদান কাঁপা কাঁপা ঠোঁটে বলল, বাবা বাবা আর নেই। এই বলে জিদান সেখান থেকে দ্রুত হাঁটা দিল। অপসরা জিদানের পিছু নিতে যাবে, তখনই কারোর ডাকে থমকে দাঁড়িয়ে গেল এবং বলল, বাবা। দেখা গেল পিছনে অপসরার বাবা দাঁড়িয়ে আছে, তার চেহারায় স্পষ্ট রাগ ফুটে উঠেছে। অপসরার বাবা কর্কশ গলায় বলল, চলো আমার সাথে। অপসরা বলল, কিন্তু বাবা, জিদান হয়তো বিপদে আছে, ওর বাবা আর নেই, এই সময় ওর পাশে আমার থাকা জরুরি। অপসরার বাবা তেরে এসে অপসরার বাহুতে চেপে ধরে বলল, ওই ছেলের সাথে আর তোমার দেখা হবে না। সর্দার তোমাকে নিয়ে যে সিদ্ধান্ত দিবে সেটাই তোমাকে মানতে হবে। অপসরা কাকুতি মিনতি করে বলছিল বারবার, বাবা আমাকে যেতে দাও, জিদান খুব একা, ওর আমাকে দরকার, বাবা দয়া করে আমাকে যেতে দাও। কিন্তু অপসরার বাবা কোনো কথা শুনল না। অপসরাকে নিয়ে হাওয়ায় মিলে গেল। শেষবারের মতো অপসরার কণ্ঠ শোনা গেল, জিদান আমি ফিরে আসবো, তুমি চিন্তা করো না। দৃশ্য পরিবর্তন। জিদান দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠছে। নির্দিষ্ট ফ্লোরে এসে দরজা ধাক্কা দিয়ে খুলে ফেলতেই সেখানে বিল্ডিংয়ের অনেক মানুষের ভিড়। সবাই বলাবলি করছে, এত নৃশংসভাবে একটা মানুষকে কিভাবে মারতে পারো? জানা মতে এই লোকটার কোনো শত্রু ছিল না, কারোর সাথে কোনো তর্কে জড়ায়নি, তাহলে কে মারল এইভাবে? জিদান সবার কথা শুনতে শুনতে কাঁপা কাঁপা পায়ে ভিতরে রুমে গিয়ে হাত কুটল। বাবার ছিন্ন ভিন্ন রক্তাক্ত দেহটার পাশে অসহায়ভাবে বসে আছে মিম। জিদান আস্তে করে ডাক দিল, বুবু। মিম জিদানের দিকে মাথা তুলে তাকিয়ে ঠোঁট কাঁপাতে কাঁপাতে হাউমাউ করে কান্না করে দিয়ে বলল, বাবার নেই জিদান না। জিদান কাঁদতে কাঁদতে গিয়ে মিমকে জড়িয়ে ধরে শান্ত হতে বলল। এক পলক বাবার দেহটার দিকে তাকাতেই জিদানের চোখ বেয়ে অঝরে পানি পড়তে লাগলো। হঠাৎ জিদানের চোখে পড়ল বাবা হাত মুষ্টি করে কিছু ধরে রেখেছে শক্ত করে। জিদান ধীরে ধীরে মিমকে ছাড়িয়ে একটু এগিয়ে গিয়ে বাবার মুষ্টি খুলে যা দেখল তাতে চোখ চড়ক গাছ। জিদান সেটা হাতে নিয়ে অবাক এবং রাগী কণ্ঠে বলল, সৌম্যর হনুমান অঙ্কিত ধাগা। সৌম্য বাড়িতে এসে হনহন করে হেঁটে নিজের রুমের দিকে চলে যাচ্ছে। তার চোখ রক্তলাল এবং চেহারা কালচে দেখাচ্ছে। সৌম্যর মা পারুল দেবী কয়েকবার সৌম্যকে ডাকলো পেছন থেকে, সৌম্য সারাত কোথায় ছিলি? এই তোর বাড়িতে আসার সময় হলো। কিন্তু সৌম্য কোনো জবাব না দিয়ে সোজা রুমে ঢুকে গেল এবং দরজা বন্ধ করার আগে কর্কশ গলায় বলল, পারুল দেবী আমাকে বিরক্ত করিস না, এখন আমি ঘুমাবো। এই বলে ঠাস করে দরজাটা বন্ধ করে দিল। পারুল দেবী হতভম্ব হয়ে দাঁড়িয়ে বলল, কি, সৌম্য আমার নাম ধরে ডাকছে? নিশ্চয়ই হতচ্ছাড়াটা আজকে আবার নেশাপানি করে এসেছে। দাঁড়া, আজকে তোর বাবা আসুক, এর একটা বিহিত না করে আমি থামছি না, বলে দিলাম। হ্যাঁ। সৌম্য আবার দরজা খুলে ঝাঁঝালো কণ্ঠে বলল, বিরক্ত করতে না করেছে আমাকে? আর একটা কথা যদি আমার কানে আসে তাহলে তোকে লটকিয়ে রাখবো পারুল দেবী।
এই বলে সৌম্য আবার বিকট শব্দ করে দরজা বন্ধ করে দিল। পারুল দেবী আবার রেগে দরজার দিকে এগিয়ে যেতে বলল, হতচ্ছাড়া দাঁড়া, আমি বিরক্ত করছি তোকে, তোর পিঠের চামড়া আমি তুলে নেব। যখনই পারুল দেবী সৌম্যর দরজায় বাড়ি দিতে যাবে তখনই রুমের ভেতর থেকে ফিসফিস আওয়াজ শোনা গেল, যেন একটা মেয়ে মিশ্রিত কণ্ঠ অন্যরকম এক ভাষায় কিছু বলছে। সৌম্যর কণ্ঠেও কিছু একটা শোনা গেল, তবে সেগুলো স্পষ্ট নয়। পারুল দেবী অবাক হয়ে বলল, সৌম্য রুমে মেয়ে আসলো কোথা থেকে? তাহলে এত অধঃপতন ওর? আজকাল বাড়িতে লুকিয়ে মেয়েও নিয়ে আসছে। আজকে আমি ওরে মেরেই ফেলবো। এই বলে এক ধাক্কা দিয়ে পারুল দেবী রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করে আরও অবাক হয়ে গেল, সেখানে সৌম্য নেই। আরে এইমাত্রই তো সৌম্যর গলা শোনা যাচ্ছিল, তাহলে গেল কোথায়? পারুল দেবী খাটের তলা থেকে শুরু করে ঘরের কোণের সব জায়গায় খুঁজে দেখল, কিন্তু সৌম্যর কোনো অস্তিত্ব নেই রুমে। পারুল দেবীর মাথাটা যেন চক্কর দিয়ে উঠল, কিছুই বুঝতে পারছে না। ঠিক তখনই বাইরে থেকে সৌম্যর ডাক, মা, ও মা, হাত মুখ ধোয়ার পানি দাও তো, কই গেলে? পারুল দেবীর চমকে গিয়ে তাড়াতাড়ি বাইরে গিয়ে দেখল সৌম্য উঠানে দাঁড়িয়ে আছে, কোমরে হাত দিয়ে বলছে, মা, তুমি আমার রুমে কি করছিলে? এখন বড় হয়েছি না আমি, পার্সোনাল অনেক কিছু থাকতে পারে। পারুল দেবী চমকে গিয়ে তাড়াতাড়ি বাইরে গিয়ে দেখল সৌম্য উঠানে দাঁড়িয়ে আছে, কোমরে হাত দিয়ে বলল, মা, তুমি আমার রুমে কি করছিলে? তুই তো রুমেই ছিলি রে। সৌম্য থতমত খেয়ে বলল, কি? আমি তো মাত্রই আসলাম। কাল রাতে আমি তো কোথায় কোথায় ঘুরেছি জানি না। কি জানি হচ্ছে আমার সাথে মা, কিছুই মনে থাকে না আমার।